সো এইটা আমার ভালো লাগছে যে আপনি অ্যানিমেশন দিচ্ছেন, এবং আমি যদি রিলোড দিই, ওকে, এখানটা আপনি শ্যাডো বেশি দেওয়া হয়েছে, শ্যাডোগুলো একটু বেশি দেওয়া হয়েছে। মানে আমি ক্লাসে দেখিয়েছি আপনাদের জাস্ট হিন্টস দেওয়ার জন্য দেখিয়েছি, এমন না যে আমি ক্লাসে যা দেখিয়েছি এটা হুবহু আপনাকে করতে হবে। আপনার মতো করে সাজায় যেটা ভালো লাগে, যেটা বেস্ট হয় সেটা করবেন। এখানটা যদি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিতেন তাহলে একটু হাইলাইটেড হতো জিনিসটা। আর এফেক্ট দিয়েছেন পুরো সেকশনের উপর, এফেক্টটা যদি ইমেজের উপর দিতেন তাহলে ভালো হতো। আপনি কিন্তু পুরো সেকশনের উপর দিয়েছেন, এই যে এইদিকে রাখলেও এটা হয়, দিতে হইতো এর উপরে, এর মধ্যে। আর আরেকটা এফেক্ট দিয়েছেন সেটা হচ্ছে হোভার করলে জুম হবে, এইটা কিন্তু হোভার ইমেজের উপরে দিয়েছেন, কিন্তু শ্যাডোর এফেক্টটা দিয়েছেন পুরো সেকশনের উপরে। এগুলো এগুলো পারফেক্ট, এগুলো ভালো হয়েছে। আর এইখানে শ্যাডো দিয়েছেন, এখানে দেন নাই, দুটো কিন্তু অসামঞ্জস্যপূর্ণ লাগে। আর এইটার কালারটা একটু ডিপ হইতো, স্পেস যদি যতটুকু এখানে দেন তার থেকে বেশি স্পেস এখানে হবে, যেটা আপনি করেছেন। বাট ওকে মনে হচ্ছে যে দুটো সেকশনের মাঝখানে, মানে যে টপিকের জন্য ও হাইলাইটেড হচ্ছে তার সাথে সাথে একটু মানে স্পেসটা কমানো উচিত ছিল। আচ্ছা, এখন এগুলো ঠিক আছে, এগুলো পারফেক্ট, ভালো হয়েছে, বাট হোভার এফেক্টটা এখানে যেরকমটি দিয়েছেন এখানে কিন্তু ওই এফেক্টটা দেন নাই। এখানে যে এফেক্টটা দিয়েছেন সেটা এখানে দেওয়া উচিত ছিল। এবং আপনারা থিম ফরেস্ট তো শুনেছেন, থিম ফরেস্টে কিন্তু এগুলোও কিন্তু ভুল ধরে, যে আপনি এক জায়গায় এক এফেক্ট অন্য জায়গায় আর এক এফেক্ট দিয়েছেন, এটা আসলে ঠিক না। আপনার যখন এফেক্ট দিবেন সব জায়গায় একই রকম এফেক্ট দেওয়ার চেষ্টা করুন, সিমিলারিটির জন্য থাকে। ওভারঅল সব কিছু ঠিকঠাক আপনার। আমার ফুটার সবচেয়ে বেশি ভালো লাগছে আপনার এই কাজটা, ফুটারটা অনেক বেশি জোস হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর আপনি পুরোটাই ফলো করছেন হচ্ছে ড্যামোটাকে, আমি কিন্তু ফলো করতে বলছি, কপি পেস্ট করতে বলি নাই। এখানে দেখেন সব পেজটা অনেক বড়, এই জায়গাটায় একটু ম্যানুয়ালি কাজগুলো করতে হয়, মানে সাইজটা কমানো উচিত হয়, উচিত ছিল, সাইজটা কমানো উচিত ছিল। আহ, বলা যায় যে এটার উইথ যদি কমা দিতেন তাহলে ভালো হতো, মানে পুরো কলামের উইথটা কমানো উচিত ছিল। এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে। এই জায়গাটা যে মাঝখানে দিতে হবে এমনটাও না, আপনি যদি বামে রাখতেন তাহলে আরও হয়তো মনে হয় সুন্দর লাগতো অ্যালাইনমেন্টে। আর মোবাইল ডিভাইস এমনিতেই সুন্দর হয়ে যায় যদি সব কিছু ঠিকঠাক থাকে। এখানে স্পেস বেশি, এটা কমানো উচিত ছিল। দেন যদি এখানে যাই, আপনি সিম্পল কাজ করেছেন ওই দিক থেকে, কিন্তু মেহেদি ভাই আপনি কাজ বেশি করেছেন, অ্যাপ্রিসিয়েট। আপনার এখানে স্পেস বেশি উপরে নিচে, এগুলো সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এখানটায় এটা ঠিক আছে, এগুলো ঠিক আছে, পারফেক্ট। এটা একটু মনে হচ্ছে একটু স্যাঁতস্যাঁতে, মানে আরও একটু কাজ করা উচিত ছিল, সেটা করলে হয়তো আরও বেশি ভালো হতো। এখানে দেখেন অগোছালো, আপনি গ্রিডের কাজ করেননি, এখানে রেসপন্সিভের কাজ করেননি, দেখছেন কত বড় এবং স্পেসিং নাই, রেসপন্সিভে কাজ হয়নি। রাজীব বর্মন এবং ক্লাস তো করতে আসছেন অনেকেই, বাট অ্যাসাইনমেন্ট করছেন মাত্র কয়েকজন, এটা ইনকমপ্লিট। এখানে যদি ইনকমপ্লিট থাকে, মোবাইল ডিভাইস ইনকমপ্লিট, এটা এমনিতেই বোঝা যায়। কপি পেজ মারছেন নাকি সবাই? এই যে আপনি কিন্তু রেসপন্সিভের কাজ করেছেন, ভালো হয়েছে। এখানটা স্পেস একটু কমাইলে আরও ভালো হতো। এই যে দেখেন এরকম হয়ে গেছে, ওই অনুযায়ী সাইজটা কমানো উচিত ছিল। উনি কিন্তু এই কাজটা করেছে যেটা আমি বলতে চাচ্ছিলাম মেহেদিকে, উনি কিন্তু এই কাজটাই করছে যেটা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম। এইখানটা একটু সাইজ টাইজ কমানো উচিত ছিল এই ডিভাইসে, ট্যাবে, তাহলে এত বড় লম্বাটা হতো না। লম্বাটা যদি করেন, এই ইমেজটাকে একটু বড় করার চেষ্টা করতেন বা ডানে বামে স্পেস বাড়ানোর চেষ্টা করতেন, তাহলে হয়তো জিনিসটা হয়তো ঠিক হয়ে যেত। কারণ আপনি ডানে বামে স্পেস বাড়ালে এইটা কিন্তু লম্বা হতো না, ইমেজটা লম্বা হতো, কারণ ইমেজটা কিন্তু রেসপন্সিভ। এইখানে এই জায়গাগুলোতে এইটা ফ্লো হতো, মানে একই রোতে হইতো, তাহলে আরো দেখতে সুন্দর লাগতো। আচ্ছা, আমরা নতুন কিছু প্রজেক্ট নিয়ে কাজ করব এবং একেবারে ভিন্ন ধর্মী।
সো আমরা নতুন একটা প্রজেক্ট করবো। আমি অনেকগুলো ট্যাব ওপেন করে রাখছি, এটা আমার ট্যাব, এগুলো বাদ দিই। ওপেন করার কারণ হচ্ছে আমি কিছু ওয়েবসাইট মিলে মার্জ করে একটা ওয়েবসাইট বানাবো। আমি আপনাদের কিছু জিনিস তুলে ধরবো, যেমন এখানে ব্লগ সাইট আছে। ব্লগ সাইটের এইখানটায় কিন্তু সিমিলারিটি কিন্তু অনেক বেশি, যেমন এখানে যা আছে এটা কিন্তু সব জায়গায়, রাইট? তাই না, একই রকম। সো এটার একটা পার্টিকুলার একটা পার্ট ডিজাইন কিভাবে করব এটা আমরা করব। এইখানটা দেখবেন কিছু সেকশন আছে, তো এই সেকশন হয়তো আমাদের ভালো লাগতে পারে, বাট যেমন আমি এটা নিয়ে কাজ করতে চাই, হোভার এফেক্ট কীরকম দিব, এখানটায় প্রাইজিং টেবিল আছে সেটা নিয়েও কাজ করতে পারি। এখানে দেখেন আর একটা ব্লক সাইট আছে, এটা নিয়েও কাজ করতে পারি। এগুলো কিন্তু সবগুলো মার্জ করে একটা পেজ বানাবো। কেন এটা করব কিছুক্ষণ পরে বুঝতে পারবেন আমরা। এখানে দেখেন ট্যাব আছে, আমি অ্যাকচুয়ালি এটা সেভ মানে বাড়িয়ে বের করে রেখেছি। আর এই জায়গাটায় আমরা যে গেট বুটস্ট্র্যাপ দেখতে পাচ্ছি, এই গেট বুটস্ট্র্যাপটা আমরা বানাবো গাইস। কথা বুঝতে পারছেন? আমি কিন্তু এইখানটায় আসার চেষ্টা করছি। আমি এইরকম একটা গেট বুটস্ট্র্যাপ বানাবো। আর আমি এখানে এই যে দেখেন এটা ওপেন করে রাখছি, এই স্যাম্পল হচ্ছে এটা। গেট বুটস্ট্র্যাপের আমি বানাবো কিন্তু স্যাম্পল হচ্ছে এটা। এইরকম একটা ইন্টারফেস বানাতে চাই, কি বলেন? এটা এটা কেন বানাতে চাই, এই যে দেখেন আমি যদি কুইক স্টার্টে ক্লিক করি, তাহলে আমরা এরকম একটা সেশন, আমরা অনেক সময় ডকুমেন্টারি বা ডকুমেন্ট ওয়েবসাইটগুলো যেরকম হয়, এরকম একটা ওয়েবসাইট বানালে আপনার পোর্টফোলিও সাইটেও কিন্তু এটা ইন্টিগ্রেট করতে পারবেন। যদি আপনার পোর্টফোলিও সাইট বানাতে চান, আপনার সমস্ত রিসোর্স একটা পেজেই থাকবে, এটা কিন্তু সিঙ্গেল একটা পেজ। আমি যদি ক্লিক করি ওই একটা পেজের মধ্যে যাচ্ছে, কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে, রাইট? চেঞ্জ হোক, সমস্যা নাই। এখন আমরা এই ধরনের কাজগুলো করব, কিভাবে করব বা কিভাবে এটা প্রেজেন্ট করতে পারি সেটা আমরা দেখব। এটা কিন্তু অনেক রিসার্চের বিষয়। ওরা দেখেন আলাদা আলাদা পেজে বানিয়েছে। ব্রেড ক্রাম্প, আমি যদি প্লাগইনে ক্লিক করি তাহলে দেখবেন প্লাগইন ডট এইচটিএমএল, কিন্তু আমরা একটা পেজে বানাবো এটা। এবং আমরা কিন্তু এখানে একটা মেনুও তৈরি করব, এবং মেনুটা হয়তো এরকম ডিজাইন হবে না, হয়তো অন্যরকম হতে পারে, বাট আমরা চেষ্টা করব সিমিলারিটি মেনটেন করার। বা আমরা মনে হয় কুইক সম্পর্কে জানি, কুইক পেজটা যেটা আমরা লাস্ট ক্লাস ওইটা নিয়ে কাজ করেছিলাম। প্রিভিউগুলো বাদ দিই, আপনাদের এটা দেওয়া হয়েছিল না, এটা আমরা দিয়েছিলাম আপনাদের। অন্য একটা পেজে যাই, এই যেটা মনে করেন ল্যান্ডিং পেজে ক্লিক করি, আমাদের যে মেনুটা যেটা আমরা লাস্ট ক্লাসে এগুলো নিয়ে কাজ করেছিলাম, এইরকম একটা মেনু বানাবো। এটা নিয়ে আমরা কাজ করেছিলাম লাস্ট ক্লাসে না? আচ্ছা, এরকম একটা মেনু বানাবো, এই যে এগুলো আমরা তৈরি করব, সব মিলে আমরা গুছিয়ে মেনুটা আমরা নিব হচ্ছে এটা। আর আমরা নিব হচ্ছে ইন্টারফেস, মানে ভিতরে যে ইন্টারফেসটা সেটা হচ্ছে এটা। আর ফুটার হয়তো আমরা এরকম নিতে পারি, সেটা আমরা পরে দেখব। কিন্তু আমাদের মেইন ফোকাস হচ্ছে এই জায়গাটায়। তাহলে আমরা হিডার নেব হচ্ছে এইরকম, ঠিক আছে? আমরা সব মিলিয়ে এই কাজটা করব। এটাতে আমাদের সুবিধা হচ্ছে আমরা মাল্টি জিনিসগুলোকে মার্জ করা শিখবো। অনেক সময় মার্কেট প্লেসে এইরকম কাজ আসে, ক্লায়েন্ট আপনাকে একটা পেজ বানাতে বলে, কিন্তু বিভিন্ন রকম ওয়েবসাইটের বিভিন্ন রকম পোর্শন আপনাকে মার্জ করে একটা ওয়েবসাইট বানাতে হবে। আর আমি যা করি সেটা কিন্তু রিয়াল এক্সপিরিয়েন্স থেকে করি, রিয়াল প্রজেক্ট এরকম থাকে, দ্যাটস ওয়াই কিন্তু আমি ওই জিনিসগুলোকে প্রেজেন্ট করছি। ইভেন আমি আপনাদের যদি একটা ক্লায়েন্টের একটা কাজ দেখায়, আপনি দেখলে বুঝতে পারবেন। একটা আপনাদের সাথে ডেমো শেয়ার করি। এটা একটা $90 কাজ। ক্লায়েন্টের কাহিনী দেখেন, ক্লায়েন্ট কি করে, একটা ডেমো দিয়েছে অ্যাবাউট আস পেজের, এটা কিন্তু অন্য একটা ওয়েবসাইট থেকে। তারপর আর একটা ডেমো দিয়েছে, এটা অন্য একটা ওয়েবসাইট থেকে। এখানে আর একটা ডেমো দিয়েছে, সেটা হচ্ছে অন্য একটা পেজ বানানোর জন্য, সেইটা ডেমো অন্য একটা ওয়েবসাইট থেকে দিয়েছে। মানে সে বিভিন্ন ওয়েবসাইট থেকে রিসার্চ করে করে বিভিন্ন পেজের ডিজাইন নিয়ে কাজ করে। মানে একটা ওয়েবসাইট ওয়েবসাইট হচ্ছে কিন্তু এটা, এই ওয়েবসাইটে 4-5টা পেজ বানাতে হবে, বিভিন্ন রকম ওয়েবসাইটের ইন্টারফেস ডিজাইন করতে হবে একসাথে এক জায়গায়, যাতে একটু ইউনিক একটা ডিজাইন আসে। কথা বুঝতে পারছেন? এরকম কাজও পাওয়া যায়। সো আমি কাজ শুরু করিনি, ক্লায়েন্ট আমাকে মানা করে রাখছে, ও মনে হয় কোনো একটা ঝামেলায় আছে। আচ্ছা, এখন আমরা এই ডিজাইনের জন্য লাস্ট ক্লাসের পরে আমরা মনে হয় শো পেজ ডিজাইন করেছিলাম। আমরা এখানে আসি, গাইজ সবাই ক্লিয়ার হয়েছেন তো না? শুরু করব? কারো কোনো কোশ্চেন? আমার কথা প্রসঙ্গে কারো কোনো কোশ্চেন নাই? ওকে, আমরা মনে আছে যে আমরা অ্যাসেটস তৈরি করেছিলাম এবং এখানে আমরা অ্যাসেটস বানিয়ে রেখেছিলাম, এটাকে আমরা কপি করি। কপি করার পর আমরা এখানে আমাদের এই ওয়েবসাইটটার নাম কি দেওয়া যায়, যেটা আমরা বানাবো এখন?
গেট বুটস্ট্র্যাপ থেকে নিব না আমরা, ওটা জাস্ট বলতেছিলাম। আমাদের ওয়েবসাইট মনে হয় এই যে এখানে ছিল, এটা আমরা কি বানাতে, গেট স্টার্টেড বা গেট স্টার্টেড প্রজেক্ট এরকম বলতে পারি। তো আমরা এখানে নাম দিই হচ্ছে গেট স্টার্টেড প্রজেক্ট, আমরা এরকম দিলাম। এর ভিতরে আমরা অ্যাসেটসের এই পার্টগুলো অ্যাপ্লাই করলাম, এটা তো জানি আমরা কি করতে হচ্ছে। এবং এইখানটায় আমরা একটাই পেজ বানাবো, যেহেতু আমরা এখানে বলবো index.html, index.html। সো এরপর আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই জায়গাটা অ্যাড করে দেই এবং index.htmlটাকে ওপেন করি। ওকে, আমরা লিঙ্ক করব। লিঙ্ক করার আগে এখানটায় গেট স্টার্টেডে যাই, ইন্ট্রোডাকশন, এবং আমরা এটাকে কপি করব, দেন আমরা এখানে অ্যাড করে দিই। আমরা এটাকে একটু বড় সড়ো করে নিই, আমাদের এটা লাগবে না, এটা তো বুঝে নিই আমরা কি করব। এখানে গেট স্টার্টেড ডকুমেন্ট, গেট স্টার্টেড এরকম একটা নাম দিলাম। এটা আমরা সার্ভার নিব না, আমাদের নিজস্ব নামটা ইউজ করব বা নিজের ডিরেক্টরিটা ইউজ করব, অ্যাসেটস। এবং এই অ্যাসেটসের ভিতরে কিন্তু এগুলো অলরেডি আছে। তো আমরা এখানে একটা নিউ ফাইল তৈরি করি, স্টাইল ডট সিএসএস, কাস্টম সিএসএস এর জন্য। এটা আমরা নিচের দিকে দেই। আপনারা এটাও জানেন যে আমরা উপরে ফর্নাসাম ইউজ করব, ফর্নাসামের জন্য এই লিঙ্কটা করা আছে। আমরা এই নামটাকে কপি করি, উপরের দিকে আমরা লিঙ্ক করব, লিঙ্ক অ্যাসেটস, এর ভিতরে হচ্ছে ফর্নাসাম, তার ভিতরে হচ্ছে স্ল্যাশ সিএসএস, ওর ভিতরে অল মিন ডট সিএসএস, অল মিন ডট সিএসএস। ডান, আমরা এটা করে ফেললাম। এখন নিচে আমার যা আছে তাই থাকুক, হ্যাঁ নিচেরগুলো থাকুক। যদি আপনারা এডিট করতে চান, এই যে এখানে 3টা ফাইলই আছে, জাস্ট এখান থেকে শুরু করে এটা ডিলিট করবেন। ডিরেক্টরি আমরা এখান থেকে নিতে পারি। আচ্ছা, আমি আগে একটা লিখি, এখানটা যদি বানান ঠিক থাকে তাহলে আপনাদের জন্য ভালো। জেস, তার মানে এই অংশটুকু বারবার কপি পেস্ট করব এই জায়গাটায়, এইটা বাদ। তাহলে আমরা লোকালি ইন্টিগ্রেট করতে পারছি, এতে যাতে আমার ওয়েবসাইটটা ফাস্ট লোডেড হয়, যেহেতু আমাদের এখানে ডাউনলোড করাই আছে। এবার এটা আমাদের বাদ, তাই সবগুলো আমরা ইন্টিগ্রেট করে দিলাম। লোকালি আমরা অ্যাক্টিভিটি চালাবো। এই জায়গাটা আমরা মেনু ক্রিয়েট করি। মেনু ক্রিয়েট করার জন্য আমরা কম্পোনেন্টসে যাই, আমাদের মেনু হবে এটা। সো এইখানটায় ন্যাব বার, দেন আমরা এখানে ক্লিক করব। এই জায়গাটায় হিডার নামে একটা ট্যাগ ওপেন করি, তার ভিতরে আমরা এটা অ্যাড করি। মেনুটা কিন্তু ভিতরেই থাকবে, সো আমাদের ওই কন্টেইনার দেওয়ার কোনো প্রয়োজন নেই। হিডার কেন দিচ্ছি, একটা স্ট্রাকচার ফলো করার জন্য বা যাতে দেখতে সুন্দর লাগে। এই জায়গাটায় লোগো অ্যাড করব। আমাদের এখানে কিন্তু এই লোগোটা আছে, এটাকে আমরা ডাউনলোড করতে পারি ওই লোকেশনে, এখানটায় আসে নাই। আমরা ক্লাসে ঢুকি, তারপর হচ্ছে আমাদের 265, এইটাকে চাইলে কুইক অ্যাক্সেস করতে পারেন, পিন টু কুইক অ্যাক্সেস। যদি আমি ক্লিক করি তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে আমার সুবিধা হচ্ছে আমি ডিরেক্ট এখানে প্রবেশ করতে পারবো। এখানে ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, ইমেজেস, এর ভিতরে আমরা সমস্ত ফাইল রাখবো। ও আচ্ছা, রাখবো না, ডার্ক এসভিজি, ডার্ক এসভিজি নাম। হ্যাঁ, ডার্ক এসভিজি, তার মানে লোগো এসভিজি ফরম্যাটে আছে। আমরা এখানে ইমেজ আকারে কল করতে পারি অ্যাসেটস ইমেজেস স্ল্যাশ এই ফাইলের নাম। এটা কিন্তু এসভিজি ফরম্যাটে আছে। এসভিজি ফরম্যাটে এমন একটা ফরম্যাট যেটা আপনি কোড হিসেবেও কল করতে পারেন, আবার ইমেজ আকারেও কল করতে পারেন। এই জায়গাটায় আমি একটা অল্টার হিসেবে ইউজ করব হচ্ছে এটাই। আমি এখানে ক্লাস দিচ্ছি না, ক্লাস দেওয়ার প্রয়োজনও নাই। এবং আমি এটাকে যদি রান করি ওপেন ইন ব্রাউজার, তাহলে আমরা এইভাবে দেখতে পাচ্ছি, কিন্তু 100% উইথ হচ্ছে। ও ভুলে গেছিলাম, কন্টেনার দিতে হবে তো। তাহলে এতটুকু অংশ কাট করে এর ভিতরে আমরা কন্টেইনার অ্যাড করি, ডিফ কন্টেইনার। আমরা এর ভিতরে এটা অ্যাড করে দিলাম। এবার যদি রান করি তাহলে ভিতরে দেখাবে, ফাইন।
ডান দিকে কি আছে সেটা আমরা দেখেন, ডান দিকে হচ্ছে সাইন আপ বাই নাও, এইটা আমাদের দরকার হবে না, আমাদের দরকার হবে এটা। এবং দেখেন এখানে কিন্তু অনেক রকমের মেনু আছে। একটা হচ্ছে, এটাকে বলা হয় মেগা মেনু, এটাকে বলা হয় মেগা মেনু। আর এখানে যদি ক্লিক করি এটা হচ্ছে ড্রপ ডাউন মেনু, আর এটাও ড্রপ ডাউন মেনু, এটাও ড্রপ ডাউন মেনু। তবে মেনুগুলো অনেকখানি মডিফাই করা, এগুলো করতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগবে। আপনার মেনুর উপরে যদি 2টা ক্লাস নেওয়া হয় তাহলে এগুলো কভার করা যাবে। মানে এগুলো শিখতেই 2টা ক্লাস লাগে, অনেক কাজ। তবে আমরা এগুলো প্র্যাকটিস করব না যে তা না, আমরা এগুলো প্র্যাকটিস করব, এটা কিভাবে বানায় সেটা আমরা দেখব। মেগা মেনুটাও বানানো দেখা যেতে পারে যদি আমরা একটা ক্লাসে মেনু নিয়ে যদি রিসার্চ করি, কারণ মেনু কিন্তু বিশাল একটা জিনিস, মেনুর উপর একটা ওয়েবসাইটের অনেক কিছু নির্ভর করে। যাই হোক, আমরা আগে সিম্পল কাজটা করি, আমাদের সুযোগ সময়ের উপর ডিপেন্ড করবে ওই জিনিসটাতে আমরা টাইম দেব, আজকে না দিতে পারি, কারণ আমরা যেটা টার্গেট নিয়েছি সেটা কমপ্লিট করি। এইখানটা যে মেনুটা আছে ওভারভিউ ল্যান্ডিং পেজ, এই মেনুটা জাস্ট হচ্ছে ডেমো হিসেবে থাকবে, কিন্তু আমাদের সিঙ্গেল পেজের কাজ হবে। আমরা এখানে হোম দিচ্ছি, তারপর হচ্ছে ওভারভিউ, ওভারভিউ নামে আমি একটা পার্ট করলাম, এখানেও ড্রপডাউন আছে, আমরা ড্রপডাউনটাকে অ্যাভয়েড করবো আজকের জন্য। আর এইখানটা ফর্ম যে আছে, ফর্মটা হচ্ছে ডান দিকের জন্য, এটা আমরা কমেন্টিং করি, আবার রাখতেও পারি, রাখি। এই জায়গাটা একে বলবো মাঝখানে, তাহলে এম আর এবং এম এল দুটোই বাদ দিব, আমরা এম অটো দিব, যাতে আমাদের মেনুটা মাঝখানে আসে, অর্থাৎ রিলোড দিলে মাঝখানে আসবে। তো এইখানটা আরও কিছু জিনিস অ্যাড করা যেতে পারে, এখানে বলতে পারি ব্লগ, তারপরে বলতে পারি অ্যাবাউট, এখানে বলতে পারি কন্ট্যাক্ট। এবার যদি রিলোড দিই আমরা এরকম পাচ্ছি। এইখানটা সার্চের যে অ্যাক্টিভিটিটা, এখানে আমরা বাটনটা তুলে ফেলবো, আর এইখানটা একটা ক্লাস দেব ইনপুটে, ক্লাসে রাউন্ডেড পিল, রাউন্ডেড পিল আমরা জানি রাউন্ডেড পিল কী করে, রাউন্ডেড একটা সার্কেল তৈরি করে, এই যেরকম গোলাকার করে দেখতে সুন্দর লাগবে, দ্যাটস ওয়াই আমি এটা করলাম। এগুলোতে একটু ফন্ট ফ্যামিলি দিতে হবে এবং কালারটা দিতে হবে। আমরা ফন্ট ফ্যামিলি নিব গুগল ফন্ট থেকে, হেলভেটিকা অনেক জোস একটা ফন্ট, এটা কিন্তু প্রিমিয়াম ভার্সন, ওটা পাওয়া যায় না। প্রিমিয়াম ভার্সন যদি আপনি নিতে পারেন সেটা হয়তো অ্যাপ্রিসিয়েটেবল। রোবটও নিতে পারেন, ওপেন সান্স নর্মাল ডিজাইনের জন্য, যখন আপনি কনফিউজ থাকবেন যে কোন ফন্ট নিব, রোবটটা বেস্ট। আমি এটাকে সরি ওপেন সান্স, ওপেন সান্স আমি সিলেক্ট করলাম, লাইট ভার্সনটাকে সিলেক্ট করি, তারপর হচ্ছে বোল্ড ভার্সনটাকে সিলেক্ট করি, রেগুলার ভার্সনটাকে সিলেক্ট করি, একদম সুপার বোল্ড 800 অথবা 700টাকে সিলেক্ট করি। ইটালিক ফরম্যাটটা নেবেন না, ইটালিকটা আপনি সিএসএস করে করতে পারেন। এমবেডে যদি যাই, আমরা ইম্পোর্ট থেকে এই অংশটুকু কপি করব, কপি করে আমাদের স্টাইল ডট সিএসএস এর উপরের দিকে অ্যাড করি, এবং কোন ফন্ট ফ্যামিলিটাকে কীভাবে কল করবো সেটা আমরা অ্যাড করি, অ্যাড করার পর নিচের দিকে অ্যাড করে দেবো। এখানটায় এখানটায় কিন্তু লাইন হাইট থেকে শুরু করে এভরিথিং কল করতে হয়, বাট আপনি যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করছেন, বুটস্ট্র্যাপের মধ্যে এটা দেয়া আছে, আমরা জাস্ট হচ্ছে ফন্ট ফ্যামিলি অ্যাড করে দেবো। ওকে ডান, এটা শেষ। এখন আমি যদি রিলোড দিই, একটু চেঞ্জ আসার কথা, ইন্সপেক্ট এলিমেন্ট যদি করি, আমাদের কাস্টম সিএসএস কল করা আছে কিনা সেটা দেখি, মনে নাই কল করা আছে কিনা, হ্যাঁ কল করা তো আছে, স্টাইল ডট সিএসএস, এখানে বানান ভুল করে বসে আছে, স্টাইল ডট সিএসএস, হুম, এবার হয়তো পাবে রিলোড, একটু কিন্তু দেখেন বোল্ড হয়ে গেছে। তো আমরা যে কালার নিব থিম কালার, সেটা হচ্ছে এই কালারটা নিতে পারি অথবা এই কালারটা নিতে পারি, এটা কিন্তু খুবই জোস একটা কালার। তা আমরা লাস্ট ক্লাসেও কিন্তু আমরা কোডের ভিতরে কাজ করছিলাম, মনে আছে? আমরা এটাকে কপি করি, কপি করার পর আমি আরও সুন্দরভাবে জিনিসগুলোকে উপস্থাপন করবো আপনাদের সামনে। ইন্সপেক্ট এইখানটায় ক্লিক করেন, এখানে দেখবেন কালারের অনেক কিছু দেয়া আছে যেটা বুটস্ট্র্যাপ থেকে আসে, 4479 নাম্বার। আপনারা যদি বুটস্ট্র্যাপে ঢোকেন, এখানটায় কন্ট্রোল আর ক্লিক করবেন, সরি কন্ট্রোল আর না, কন্ট্রোল জি, হ্যাঁ জি, কন্ট্রোল জি ক্লিক করবেন। এখানটায় কত নাম্বার দেওয়া আছে? 4479, তাহলে এখানটায় 4479 নাম্বারটা দেন, অটোমেটিক্যালি এখানে চলে আসবে। ঠিক আছে, তার মানে আমাকে এগুলো দিয়ে সার্চ দেওয়ার দরকার নাই, কন্ট্রোল এফ দিয়ে সার্চ দেওয়ার দরকার নাই, এই জায়গাটায় আমি এটা বসাই দেব। তাহলে কি হচ্ছে, আমার কালার চেঞ্জ, কথা বুঝে গেছে? এটা হচ্ছে আমার কালার চেঞ্জ। আমি যদি এবার রিলোড দিই,
দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ইন্সপেক্টমেন্ট করেন, এই যে দেখেন কালারটা চেঞ্জ। ওকে, এটা করলাম, আমি চাচ্ছি সবগুলোর উপরে কালারটা চেঞ্জ হোক। তাহলে এই জায়গাটা যেতে হবে, এটা 4464, তাহলে 4464 হচ্ছে এটা, এইখানটা আমরা কালারটা চেঞ্জ করে দিব। এবার যদি রিলোড দেন দেখবে সবগুলো একই রকম কালার হয়ে গেছে। এখন আমরা এই জায়গাটায় ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ 16 পিক্সেল। 16 পিক্সেল বাই ডিফল্ট থাকে, যেন নড়াচড়া করে নেই। দেন হচ্ছে আমরা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিতে পারি যদি আপনি সবগুলো বোল্ড করতে চান। ফন্ট ওয়েট চাইলে আপনি এরকম দিতে পারেন, ফন্ট ওয়েটটাও দিলাম। যদি আপনি ক্যাপিটালাইজ করেন সেটা করতে পারেন, তখন আপনার সাইজটা বড় করে দিলে সুন্দর লাগবে। মানে আমি এইভাবে কিছু জিনিস মডিফাই করতে চাচ্ছি। ওকে, তাহলে আমরা এটা করে ফেললাম। এই অংশটুকু ইউজ করব হচ্ছে এই জায়গাটায়, এটা কিন্তু ন্যাভলিং, আর এটা হচ্ছে হোভার, এটা এটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ সবগুলোতে কিন্তু অ্যাক্টিভ শো আছে। সো আমি যদি রিলোড দিই সবগুলো এরকম হয়ে যাবে। হোভার এফেক্ট আমরা দিচ্ছি না, হোভার এফেক্ট বাই ডিফল্ট দেখবেন একটা অপাসিটি পাচ্ছে। এরা কি করছে, এরা হোভার করলে দেখেন কালার চেঞ্জ হচ্ছে। তো আমরা কালার চেঞ্জ করতে পারি, রাইট? এই গ্লোগোর কালার অনুযায়ী চেঞ্জ করতে পারি, তবে ব্লু কালার কিন্তু জোস সুন্দর। এখানে দেখেন এই কালারটা আসছে, ক্লিক করে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কালারটা কিন্তু চেঞ্জ, অর্থাৎ হোভার করলে কালারটা চেঞ্জ হচ্ছে। তো এই কালারটাকে এইভাবে না দিয়ে এখানে ক্লিক, এখানে ক্লিক, তাহলে আমরা সলিড কালারটা পাবো, মানে হেক্সা কালারটা। 4471, 4471-এ কালারটা বসায় দেই, তাহলে সবগুলোর উপরে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। এবার যদি আমরা রিলোড দেই তাহলে আমরা কালারটা চেঞ্জ করছি, কিন্তু আমি যদি হোমে থাকি তাহলে হোমের কালারটা চেঞ্জ হবে, ক্লিক করলে কালারটা চেঞ্জ হবে, এই যে দেখেন চেঞ্জ হচ্ছে। দ্যাটস ওয়াই এইখানে যে কালারটা দিচ্ছি এটা আমার এই কালারটা না দিয়ে এই কালারটা দেওয়া দরকার, যাতে হোমটা বাই ডিফল্ট অ্যাক্টিভ থাকে। দেখছেন, এখানে ক্লিক করলে এটাও অ্যাক্টিভ হবে, এখানে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হবে, ডিপেন্ড করে। ওটা কিন্তু ফিক্সড ক্লাসের মাধ্যমে করা, যে ক্লাসটা দেওয়া আছে অ্যাক্টিভ। আপনারা দেখবেন এখানে অ্যাক্টিভ নামে একটা ক্লাস দেওয়া আছে, দ্যাটস ওয়াই এই কালারটা আসছে, এই যে অ্যাক্টিভ। আই হোপ যে সবাই বুঝতে পেরেছেন এই জিনিসটা। কারো কোনো কোশ্চেন? সো এটা করতে পারেন, এই জন্য করছি, আমি দেখাচ্ছি ইচ্ছে করেই। এবার আসেন, আমরা এই যে এইটা যে আছে এইটা ডিজাইন করব সার্চের। তো আমরা যদি চাই ক্লাসের ভিতরে আমরা যদি কালার দিই বর্ডার, মনে করেন আমি বর্ডার দিব হচ্ছে, সরি, বর্ডার রেড ড্যাঞ্জার দিতে পারি না, বর্ডার ড্যাঞ্জার, তাহলে বর্ডারের কালার ড্যাঞ্জার হয়ে যাবে। আই হোপ হয়েছে। কিন্তু আমরা ড্যাঞ্জার কালারটা দিব না, আমরা বর্ডারের ড্যাঞ্জার কালার দিব না, যেখানে ড্যাঞ্জার চলে আসছে। আমরা যে বর্ডারটা দিচ্ছি এখানে ফ্রম ড্যাশ 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 এবং পিল, আমরা বর্ডার ড্যাঞ্জার না দিয়ে কাস্টম কালার দিতে পারি না, বর্ডার কাস্টম, এই নামটাও তো ইউজ করতে পারি। এইটা হচ্ছে আমার কাস্টম সিএসএস। তাহলে এই জিনিসটাকে কপি করে আমার স্টাইল ডট সিএসএস এর মধ্যে অ্যাড করি, কারণ এই কাস্টম ক্লাসটা কিন্তু বুটস্ট্র্যাপের মধ্যে নাই, এটা আমার কাস্টম। দ্যাটস ওয়াই আমি এটা বাইরে রাখলাম। আর এইটা হচ্ছে বর্ডারের কালার। তাহলে আমি এখানে বলি বর্ডার, শুধুমাত্র বর্ডার দিয়ে কোলন দিয়ে দেই, এবং আপনি ওখানে তো বর্ডার টাইপ বা বর্ডার উইথ তো দেওয়াই আছে, শুধুমাত্র কালারটাকে ডিফাইন করব। তাহলে আমি এটা অ্যাড করলেই হয়ে যাবে, তাহলে দেখবেন এটার কালার চেঞ্জ হয়ে গেছে। আর আপনি যদি ব্লু কালার দিতে চান সেটা হয়তো বেশি ভালো লাগবে, ব্লু কালার হচ্ছে এটা। তাহলে এটাকে কপি করে আমি এখানে অ্যাড করে দিই, তাহলে ব্লু কালারটা পেয়ে যাব, তাহলে দেখতে হয়তো আরও ভালো লাগবে, এই যেরকম। এখন মাঝখানে যদি টেক্সট চেঞ্জ করে সেটা অন্য বিষয়, টেক্সট চেঞ্জ করতে পারেন। এবার এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা আমরা রিমুভ করব, এটা আমরা বুটস্ট্র্যাপ থেকে ক্লাসটা তুলে দিলেই হবে, সেটা হচ্ছে বিজি লাইট, এটা তুলে দিলেই ক্লাসটা চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা শ্যাডো দিব, তা আমরা এখানে বলি শ্যাডো, তাহলে একটা শ্যাডো চলে আসবে। তবে গাইস শ্যাডো আমরা দিব হচ্ছে এসএম, পুরো প্রজেক্টে এসএম ইউজ করব, রিলোড এইরকম একটা শ্যাডো ইউজ করব। কথা বোঝা গেছে? তাহলে আমাদের জন্য আরো ভালো হবে, দেখতে সুন্দর লাগবে। আমাদের ওয়েবসাইটে এই পর্যন্ত এইটা ডান হলো। আমরা এখানে 3টা কলাম বানাবো। 3টা কলাম কেন বানাবো? এটার জন্য আমাদের বামে একটা পোর্শন থাকবে, ডানে একটা পোর্শন থাকবে, আচ্ছা সরি, ডানে পোর্শন থাকবে না, 2টা কলাম হবে, একটা হচ্ছে বামে আর একটা হচ্ছে ডানে, এত বড়। এইটার ভিতরে আবার সেকশন ওয়াইজ 2টো কলাম থাকবে, মানে একটা কলাম, 2টো কলাম থাকবে, আর ডানের কলামের ভিতরে আরো 2টো কলাম থাকবে, এটার জন্য। গাইজ এটা বুঝতে পারছেন কি করব? সো যখন কাজ শুরু করবো তখন আরো বুঝতে পারবেন। আমরা নিচের দিকে সেকশন ক্রিয়েট করি, একটা সেকশন নাম দিই,
জাস্ট ধারণ করার জন্য। এটা নাম দিতে পারি, আহ, আচ্ছা নাম আপাতত দিচ্ছি না, মাথায় আসতেছে না। ডিফ আমরা এখানে কন্টেইনার কল করি, কন্টেইনার। কিন্তু আমাদের এখানে কন্টেইনার হবে পুরোটা যে একটা মানে ফুল উইথ। আমাদের এখানে বামে কিন্তু স্পেস আছে, ডানেও আমরা স্পেস ছাড়বো। এই কারণে এই জায়গাটা আমরা কন্টেনার ফ্লুইড দিব। কন্টেনার ফ্লুইডে কিন্তু বাই ডিফল্ট ডানে বামে কিন্তু প্যাডিং থাকে, এই জন্য কন্টেনার ফ্লুইড ইউজ করছি। এই জায়গাটায় আমরা দুটো কলাম দিব ডিফ রো দিয়ে, এবং এর ভিতরে দুটো ডিফ রো দিব, তারপর দুটো কলাম দিব। একটা হচ্ছে কোল এক্সেল দিয়ে শুরু করি, এক্সেল, তারপর হচ্ছে 4, এবং এইখানটায় কপি পেস্ট, এটাকে আমরা 8 বলতে পারি। এই জায়গাটায় এবং এই জায়গাটায় দুই জায়গাটায় লরেম ইপসাম অ্যাড করি, তাহলে দুটাতেই লরেম ইপসাম আসলো। আমরা যদি ভিজিট করি তাহলে আমরা এরকম পাচ্ছি, কিন্তু এর কলামটা অনেক বড় না, এই যে দেখেন বামে একটা স্পেস ছেড়ে দিচ্ছে। তো এটাকে আমরা আরো ছোট করতে পারি, 3, 9। আবার আরো যদি চান আরো ছোট করতে পারেন, মানে এটা কিন্তু বড় ডিভাইসের জন্য, ছোট ডিভাইসে আবার এটা চেঞ্জ হয়ে যাবে, এরকম রাখতে পারি। ওকে, তাহলে জিনিসটা আরো পারফেকশন আসবে। ওকে, এখন বামে আমরা কি করব, একটা লিস্ট বানাবো। বামে আমরা একটা মেনু বানাবো, ডান দিকে আমরা কন্টেন্ট অ্যাড করব। এই জায়গাটায় যেটা করব আমরা আর একটা রো দিব, এখানটায় ডিফ রো। কেন দিব, ভিতরে আবার এইরকম থাকবে, দুটো কলাম থাকবে। সো এইখানটায় রো দেওয়ার পর আমি এখানে যদি কমেন্ট করি তাহলে বেটার হয়, নাহলে কনফিউশন তৈরি হবে। এর ভিতরে ডিফ কোল এক্সেল, এখানে দিব আমরা 9, আর এর পাশে 3, তাহলে দুটোতেই আমরা লরেম দিই। কথা বোঝা গেছে? তাহলে রিলোড যদি দেই তাহলে আমরা এরকম পাচ্ছি, কিন্তু দেখে মনে হচ্ছে তিনটা কলাম, অ্যাকচুয়ালি কিন্তু অন্যভাবে আছে। এখানে চারটা কলাম আছে, এ একটা কলাম, এ মিলে একটা কলাম, ওর কলামের ভিতরে আবার দুটো কলাম। সবাই এটা বুঝতে পারছেন? এখন এই বামের দিকে আমরা একটা লিস্ট তৈরি করব, একটা মেনু তৈরি করব। এই মেনুটা হচ্ছে চ্যালেঞ্জিং একটা কাজ, মেনুটাই হচ্ছে চ্যালেঞ্জিং একটা কাজ। তো আমরা এখানে মেনু বানাবো, কীরকম মেনু বানাবো হচ্ছে এইরকম। তো এইটা কিন্তু লিঙ্ক না, এগুলো কিন্তু লিঙ্ক না, রাইট? সো এগুলো নর্মাল একটা টেক্সট, তবে প্রত্যেকটা জিনিস, এই যে এটা কিন্তু সিলেক্ট করা আছে এই জন্য এরকম বোল্ড, এখানে যদি ক্লিক করেন এ কিন্তু সিলেক্ট করা এই জন্য বোল্ড। সো আমরা প্রত্যেকটা সেকশন এটা কিন্তু এক একটা পার্ট হিসেবে কল করতে পারি, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তাহলে আমাদের জন্য আর সুবিধা হয়। সো এইটা একটা ডিপ নিতে পারি, ওর ভিতরে আমরা এরকম একটা মেনু বানাবো সেপারেটলি। মেনুর ভিতরে একটা জিনিস কি, এত বড় মেনু কিন্তু লম্বা এত বড় একটা মেনু হচ্ছে না, এটা ছাড়াও আপনি ড্রপডাউন মেনুও বানাতে পারেন, এরকম যাতে না হয় সেটাও করা যায়। আমি অনেকভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করব, অনেক রকমের মেনু বানাবো। মানে এটাকে বলা হয় সাইডবার মেনু, উইজেট মেনু বলা হয়, উইজেট বা সাইডবার, এগুলোর নাম হচ্ছে এরকম। আমরা এইখানটা একটা ডিপ দিব, এখানটা একটা ডিপ দিব, ডিপ দেওয়ার পর বলবো সাইডবার, এই নামটা প্রথমত ডিফাইন করে দেই, সাইডবার। এরপরে কেন সাইডবার দিচ্ছি, একটা জিনিস কি, আমি যখন স্ক্রল করব দেখেন ও কিন্তু ফিক্সড হয়ে আছে, রাইট? ফিক্সড হয়ে আছে কেন, কারণ এটাকে স্টিকি বলা হয়, এটাকে বলা হয় স্টিকি। স্ক্রল করলে দেখেন ও ফিক্সড হয়ে আছে, এটাকে বলা হয় স্টিকি। এই স্টিকি পোর্শনটা তৈরি করার জন্য আমি এখানে সাইডবার কল করলাম, এটার মাধ্যমে স্টিকি করব। এর ভিতরে বলেছিলাম যে এগুলো প্রত্যেকটা এক একটা পোর্শন হবে, একটা পার্ট হবে, এই কারণে ভিতরে আমরা আবার ডিপ দিয়ে বলবো মেনু বা উইজেট। উইজেট বলতে কি বোঝায়, উইজেট আমরা যেরকম ফুটারে আমরা ফুটার পার্ট দেখি না, নিচের দিকে ফুটার পার্ট দেখি না, এগুলোকে বলা হয় উইজেট ওয়ার্ডপ্রেসের ভাষায়। এবং আমরা সাইডে যে দেখছি এটাকে বলা হয় সাইড বার, এবং সাইড বারের এই কন্টেন্টগুলোকে উইজেট হিসেবে কাউন্ট করা হয়। ডিজাইন কিন্তু সব কিছু এক, কিন্তু নামটা আলাদা। তো এই জায়গাটায় আমরা উইজেট দিলাম, এবং আমরা বলতে পারি মেনু, দুটো ক্লাস অ্যাড করি।
এই জায়গাটায় প্রথমত আমাদের এই পোর্শনটা গেট স্টার্টেড, এই টেক্সটগুলো আমরা নিব। নেওয়ার পর আমি এখানে বলি H3 বা H2 বা H3 বলতে পারি, এখানটা আমরা এটা অ্যাড করি। অ্যাড করার পরে নিচে আমরা লিস্ট আইটেম তৈরি করব। এ কিন্তু আসলে মেনু না, এ জাস্ট হাইলাইট করবে, মানে এই যে এরকম খালি হাইলাইট করবে, কিন্তু নিচে আমরা মেনু তৈরি করব। মেনু তৈরি করার জন্য ULLI এবং এইখানটায় অ্যাঙ্কর ট্যাগ হবে, রাইট? তাহলে মেনুতে কি কি থাকছে সেটা আমরা বের করি। কুইক স্টার্ট, কুইক স্টার্ট, নিচের দিকে আরও অনেক কিছু লিখবো আমরা, তবে ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিই, কপি পেস্ট করতে সুবিধা হবে, এরকম রাখি। তারপর হচ্ছে কুইক স্টার্ট ফাইল স্ট্রাকচার, স্ট্রাকচার, দেন হচ্ছে বিল্ড টুলস, তারপর হচ্ছে কাস্টমাইজেশন। একটা যদি ডিজাইন করি বাকিগুলো ডিজাইন হয়ে যাবে। দেন হচ্ছে স্কিনস, স্কিন বলতে কালারের কথা বলছে, প্লাগইনস। ডান। সো রিলোড যদি দেই আমরা এরকম পাচ্ছি জিনিসটা। তবে এই রেডিও বাটনগুলো কিন্তু ইউএল থেকে আসে। এই ইউএল এর মধ্যে একটা জিনিস করব, সেটা হচ্ছে লিস্ট আনস্টাইলড। যদি আমরা দেই বা যদি আমরা ন্যাভ দিই, সাপোজ আমি ন্যাভ দিলাম, তাহলে কি হবে, লিস্টগুলো অ্যালাইন হয়ে যাবে ডানে বামে। বাট বুটস্ট্র্যাপ যেটা বলে, আপনি যদি লিস্ট আনস্টাইলড করেন তাহলে এগুলো নিচে নিচে থাকবে, কিন্তু কোনো স্টাইলিং হবে না এরকম। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে এইরকম বানানো, তাই না? সো ওইটা মাথায় রেখে এইটার কাজগুলো করতে হবে। গেট স্টার্টেড, আমাদের শুরুটা হবে এখান থেকে, সাইডবার থেকে। সাইডবারটা আমরা এখানে কল করি, সাইডবারটা কল করলাম। সাইডবারের ভিতরে হচ্ছে উইজেট মেনু, সাইডবারের ভিতরে উইজেট, সবগুলোর কিন্তু কাজ আছে, এই জন্য আমি অনেকগুলো ক্লাস দিলাম, সবগুলোর কিন্তু কাজ আছে। তো উইজেটের সাথে কিন্তু এই মেনুটা জড়িত, তার মানে এইখানটা এর পাশে আমরা মেনু অ্যাড করি এরকম। তবে এ কিন্তু মেনুর মধ্যে পড়ে না, সরি H3 কিন্তু মেনুর মধ্যে পড়ে না, এই জন্য একে আমরা বাইরে রাখি, এরকম রাখি বাইরে, বা ভিতরে রাখতে পারেন ইচ্ছে, তবে আমি বাইরে রাখাটাকে প্রায়োরিটি দিচ্ছি। সাইড বার, ও সরি ভিতরে থাকবে, সরি সরি ভুল হয়েছে, এটা ভিতরেই থাকবে, সাইড বার তো অন্য কাজ করবে। এটা আমরা ভিতরে দিলাম H3, উইজেট মেনুর ভিতরে, উইজেট মেনুর ভিতরে H3টাকে কল করলাম। আর এই জায়গাটায় UL কে কল করব, রাইট? UL এর ভিতরে LI, UL এর ভিতরে LI, তারপর হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ LI, তার ভিতরে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এবার আমরা হোভার এফেক্টও দিতে পারি, হোভার এফেক্ট। সো এবার যদি রিলোড দিই আমরা এরকম পাচ্ছি। এখন আমরা চাচ্ছি যে সাইড বারে ডানে বামে একটা প্যাডিং হোক। প্যাডিং হওয়ার আগে আমরা H3-র ফন্ট সাইজটা কমায় দিই। ফন্ট সাইজ হবে 30 পিক্সেল, অ্যাকচুয়ালি না, ছোট হবে। ফন্ট ওয়েট আমরা এরকম রাখতে পারি, এটা সাইজ আর একটু কমবে এরকম। দেন হচ্ছে এ যদি এত এরকম হয় তার মানে কি, অ্যাঙ্কর ট্যাগগুলো আরও ছোট হবে। আমরা এখানে ফন্ট সাইজ দিব হচ্ছে 16 বা 15 পিক্সেল। কালার দিব হচ্ছে, কালার মনে আছে কোনটা দিব? কালার দিব কিন্তু এখানটা যে কালারটা নিয়েছিলাম, এই যে এই কালারটা, হোভার, হোভার না অ্যাকচুয়ালি নর্মাল যে কালারটা, সেই কালারটা নেব। এই কালারটা অ্যাকচুয়ালি এখানেও দিব। আর অ্যাঙ্কর ট্যাগও এই কালারটা অ্যাড করব। তবে এই কালারটা এখানে দিলেও এটা অপাসিটি হবে এরকম, বা দিতেও পারি এটা। তবে এখানে ফন্ট ওয়েট এরকম দিলাম, আর H3-র ফন্ট ওয়েটটা একটু বেশি হবে এবং সাইজ একটু বড় হবে।
এর থেকে বোল্ড হবে না। ওকে, আমরা এটা করলাম এবং সাইড বার ডানে বামে প্যাডিং করব, চারপাশে প্যাডিং করব হচ্ছে সাপোজ 30 পিক্সেল, যাতে এরকম আসে। ক্লিয়ার? ওকে, এখন এখানে ক্লিক করে প্রত্যেকটা জিনিসকে কপি করে আমাদের স্টাইল ডট সিএসএস এর মধ্যে অ্যাড করে দিই, কারণ এটা এখানে আমরা মুভ কালারিং করছিলাম। এবার যদি রিলোড দিই আমরা এরকম পাচ্ছি। এগুলো কিন্তু লিঙ্ক আপ হয়েছে, বাট কার সাথে লিঙ্ক হবে সেটা আমি বলিনি, আগে ডিজাইনটা করে ফেলি। এটা হচ্ছে একটা পার্ট লাইক দিস, ওরা অনেক ছোট করেছে বাট আমি একটু বড় করেছি। তো এখানে হোভার করলে কি হবে সেটা আমরা এখন নির্ধারণ করব। ইন্সপেক্ট এলিমেন্ট করি, হোভার কি করলে কি হবে সেটা আমি বলেছি, এখানে বলেছি। তাহলে এখানটা ক্লিক করার পর আমরা যখন হোভারে যাব ওর কালারটা চেঞ্জ হবে, কালারটা হবে এই কালারটা, অর্থাৎ হোভার করলে কালারটা চেঞ্জ, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে টেক্সট ডেকোরেশন আসতেছে সেটা থাকবে না, টেক্সট ডেকোরেশন নান হবে, অর্থাৎ হোভার করলে কালার চেঞ্জ হবে কিন্তু আন্ডারলাইন আসবে না। দ্বিতীয়ত হচ্ছে হোভার করলে বোল্ড হবে, ফন্ট ওয়েট দেন এরকম, যখন হোভার করবেন বোল্ড হচ্ছে। কথা বোঝা গেছে? এটা আপনি করতে পারেন। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যখন আমি হোভার করব তখন ও ডানে সরে যাবে, ওইটার জন্য আপনারা এখানে বলবেন ট্রান্সফর্ম ট্রান্সলেট। আমরা হয়তো এইরকম কাজ করেছিলাম, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর, অর্থাৎ ডানে বামে এক্স অক্ষ বরাবর 10 পিক্সেল দিলাম, তাহলে হোভার করলে দেখবেন ও সরে যাওয়ার কথা হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর সরে যাওয়ার কথা। ও আচ্ছা, এটা ব্লক এলিমেন্ট না, তাই না? ব্লক এলিমেন্ট বলতে হবে গাইস, এটা আমরা করি নাই, ডিসপ্লে ব্লক। এবার দেখেন সরে, তাহলে আমরা ব্লক এলিমেন্ট করলাম এবং হোভার করলে সরে যাচ্ছে, রাইট? এটা আরেকটু স্মুথ করতে হবে, এত বেশি দেয়া যাবে না, 3 পিক্সেল, একটুখানি সরে যাবে, কিন্তু এটা স্মুথ হওয়ার জন্য এখানে আমরা বলবো ট্রানজিশন। ট্রানজিশন বলবো কোথায়? হোভারে কিন্তু দিচ্ছি না, দিচ্ছি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগে, নর্মাল যেটা আছে এটাতে। এখানে বলবো ট্রানজিশন ডিলে, কত ডিলে না, ট্রানজিশন ডিউরেশন, ডিউরেশন 0.2s, মানে 1 সেকেন্ডে 20%। হোভার করলে দেখেন ধীরে ধীরে হচ্ছে। ক্লিয়ার সবার? এবং একটু গ্যাপ যদি করতে চাই উপরে নিচে, তাহলে আমরা প্যাডিং করতে পারি 5 পিক্সেল, ডানে বামে 0, ডানে বামে প্যাডিং করছি না, আমরা এরকম রাখতে পারি, বা 3 পিক্সেল রাখতে পারি। তাহলে আমরা এতটুকু কমপ্লিট করলাম, দেখতে সুন্দর লাগবে। তো আমি এই অংশটুকু কপি করে বসাই দিব হচ্ছে এখানে। সো যদি এটা কমপ্লিট হয় তাহলে আমরা নেক্সট কাজে যাব এবং আমাদের আরও মেনু লিস্ট বানাতে হবে। সো এটার জন্য আমাদের এখানে যাই, এই যে দেখেন উইজেট মেনু, এইটাই কিন্তু বারবার রিপিট হবে, অর্থাৎ আমরা এখানে কমপ্লিট করে দিই এটা, তার মানে উইজেট নামটা দিয়ে এখানটায় কমপ্লিট করে দিই, মানে কমেন্টিং করি, এটা উপরের দিকেও করি, এতে কি হয় সেপারেশনটা বোঝা যায়। এবার আসেন এইভাবে অনেকগুলো মেনু বানাবো, তাহলে রিলোড দিলে আমরা এরকম পাচ্ছি। কথা বোঝা গেছে জিনিসটা? আমরা মেনু দিলে এরকম পাচ্ছি, কিন্তু এটা স্ক্রল হচ্ছে এরকম, রাইট? এটা একটা প্রবলেম। এইখানে দেখেন স্ক্রল হচ্ছে এরকম, তার মানে এটা কিন্তু ফিক্সড, স্ক্রল করলে ও আটকে যায়, আবার এখানে ক্লিক করলে এ আটকে যায়, দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তো এই জন্য আমি মেনু অনেকগুলো দিছি যাতে বুঝতে সুবিধা হয়। এখন এই জায়গাটায় কি করব? এই জায়গাটায় আমরা প্রত্যেকটা, এখানে কিন্তু উইজের মেনু বারবার রিপিট করেছে, রাইট? আমরা একটা সাইড বার নামে একটা ক্লাস দিয়েছি, কিন্তু এটা দেওয়ার কারণেই হচ্ছে এটা বানাবো। এই জায়গাটায় আমরা একটা হাইট ফিক্সড করব, যেমন আমরা বলতে পারি ম্যাক্সিমাম হাইট 500 পিক্সেল। দেখবেন স্ক্রল করলে ম্যাক্সিমাম হাইট ব্যতীত আরও দেখাচ্ছে, এখানে আমরা বলবো ওভারফ্লো হিডেন, তাহলে কিন্তু আর দেখাবে না। এবং স্ক্রল করলে যেন স্ক্রল হয় সেটা আমরা করতে চাচ্ছি, ওভারফ্লো হিডেন দিচ্ছি, কিন্তু ওভারফ্লো হিডেন লম্বায় হবে কি না সাইডে হবে সেটা কিন্তু একটা ব্যাপার। এখানে দেখেন ওভারফ্লো এক্স অক্ষ বরাবর হিডেন, দেখছেন?
যদি আমি ডানে বামে এক্স অক্ষ বরাবর হিডেন করি তাহলে দেখেন স্ক্রলিং হচ্ছে। এক্স্যাক্টলি এই জিনিসটাই কিন্তু ওরা করেছে। মানে কঠিন কিছু না, কিন্তু শুধু আপনাকে একটু মাথা খাটাইতে হবে। যদি আমি ওয়াই অক্ষ বলতাম তাহলে অন্য কেস হইতো, ও আটকে গেছে। কিন্তু এক্স অক্ষ বললে এক্স অক্ষ বরাবর হিডেন হবে, আর ভার্টিক্যালি কিন্তু স্ক্রোল হবে। এইটার কিন্তু হাইট আরও একটু বাড়াতে হবে। আমরা ম্যাক্সিমাম হাইট, আমরা কিন্তু হাইট সম্পর্কে একটা জিনিস জানি, সেটা হচ্ছে ভিউ পোর্ট হাইট। আমরা কিন্তু সেটাও দিতে পারি। আমরা যদি বলি 100%, 100% দিলে কিন্তু পুরাই নিয়ে নেবে, যেখানে স্ক্রোল হচ্ছে নিচে। আমরা যদি এখানে বলি 100 VH, তাহলে হয়তো সুবিধা পাওয়া যাবে। দেখছেন? তাহলে স্ক্রোল পুরোটার উপরে হচ্ছে। এবার দেখেন স্ক্রোল আরো দূর পর্যন্ত নিচে আসতেছে। এই যে 100 VH এর পরেও উপরে দেখেন একটা হাইট আছে, আছে না? এই হাইটটার কারণে কিন্তু 100 VH পারফেক্টলি হবে না। এই কারণে স্ক্রোল করার সময় এই দেখেন নিচের দিকে উপরের দিকে করতেছে, একটুখানি দেখেন এই যে উপরের দিকে ভাসতেছে, এই দেখেন ভাসতেছে। এটা যাতে না হয়, এইটার জন্য আমরা এখানে ক্লিক করি, এইটার হাইট কত এটা মাপি, কত পিক্সেল। কার্সার রাখলে এখানে দেখবেন বলা আছে যে 63 পিক্সেল। ওইটার কারণে কিন্তু স্ক্রোল হচ্ছিল। তো আমরা এখানে যাই, এই জায়গাটায় এইটা একটু কমায় দিই। এই যে দেখেন এখন কিন্তু আসছে, দেখতে পাচ্ছেন? এবার ঠিক আছে না? কিন্তু ডিভাইস অনুযায়ী কিন্তু এটা পারফেক্ট হবে না। এই কারণে এখানে ক্যালকুলেটিং করতে হবে। ওই ক্যালকুলেটরটা একটু টাফেস্ট একটা কাজ। আমি যদি এখানে ক্যাল ক্যালক নামে একটা অপশন আছে, এই জায়গাটা ক্যালকুলেট করব। এখানে বলবো 63 পিক্সেল, এইভাবে কি করলাম দেখেন, এবার পারফেক্টলি আউটপুট আসবে, কোনো সমস্যা নাই। মানে এই হাইটটার 100 VH যে হাইটটা, ওখান থেকে 63 পিক্সেল বাদ দিয়ে এটা হাইটটা তৈরি করলাম। এতে কি হয়, উপরে যে হাইটটা আছে 63 পিক্সেল, অর্থাৎ এই যে মেনুটা 63 পিক্সেল আছে, ওইটা এখানে বাদ দিল। বাদ দিয়ে কি করলো, এটার হাইটটা ফিক্স করে দিল। আমার কথা বোঝা গেছে? ক্যালক কি করে, ক্যালকুলেট করে, অর্থাৎ মেইন যে 100 VH আছে, আমি আবার দেখে এটাকে ক্লোজ করে দিই। এখানে আমি যদি বলি হাইট 100 VH, তাতেও হবে, হলো। তার মানে পুরোটাই 100 VH, কিন্তু উপরের এই মেনুটা থাকার কারণে এই যে 63 পিক্সেল আছে, এইটা কিন্তু এর নিচে হচ্ছে এর হাইটটা তৈরি হচ্ছে। দ্যাটস ওয়াই নিচে যাওয়ার পরেও এখানে স্ক্রল করলে দেখেন একটুখানি স্ক্রল হয়। আমি যদি আবার উপরে যাই, স্ক্রল করলে দেখেন স্ক্রল হচ্ছে। আমি তো চাচ্ছি না এটা স্ক্রল হোক এরকম। এটা কেন হচ্ছে, ওই 63 পিক্সেলের জন্য। এই কারণে আমি হাইটটা এইভাবে ডিরেক্ট 100 VH না দিয়ে আমি এখানে ক্যালকুলেট করব ওই 100 VH ভিউপোর্ট হাইট থেকে, যাতে 63 পিক্সেল বাদ যায়, যাতে হাইটটা পারফেকশনটা তৈরি হয়। এটা আপনি ম্যাক্সিমাম হাইট দিয়ে বলতে পারেন, আবার হাইট দিয়েও বলতে পারেন ইচ্ছে। আমি এইভাবে এটাকে তৈরি করে দিলাম। আর স্ক্রোলিং এর জন্য আমরা ওভারফ্লো এক্স ইউজ করছি, আর হাইটের জন্য আমরা এটা ইউজ করছি। ডান হয়ে গেছে। সো এবার আসেন এই অংশটুকু কপি করে আমরা এখানে বসায় দিই। রিলোড। তাহলে উপরে আমরা এখন কন্টেন্টগুলো অ্যাড করব। এই জিনিসটা এখানে যে পোর্শনটা আছে, এটাও কিন্তু বাবা রিপিট হবে গাইস। এই জিনিসটা বাবা রিপিট হবে, খুবই জোস একটা কাজ হবে এই ক্ষেত্রে। সো আমরা এগুলো শিখবো এখন। আর আমরা যদি এখানে দেখি, আমাদের কিন্তু মোটামুটি ওই রকমই আমরা কাজ করে ফেলেছি অলরেডি। হয়তো এটা একটু লাইটেড করা, মানে হালকা করা, আমাদের এখানে একটু ডার্ক করা। আচ্ছা আসি, আমরা নতুন পার্টে যাই। আমরা এখানে ডিজাইন করব, রাইট? এই জায়গায় ডিজাইন করব। ডিজাইন করার ক্ষেত্রে আমরা সহজ ডিজাইনটাকে সিলেক্ট করি, সেটা হচ্ছে এটা। এই জিনিসটাকে আমরা এখন ডিজাইন করব আমাদের এই জায়গাটায়। সবাই ঠিকঠাক? ওকে, দেখেন আমরা এই সেকশনটা ডিজাইন করব এই জায়গাটায়। এটা করার জন্য আমরা এই জায়গাটায় নিচের দিকে যাই। এখানে আমরা একটা অপশন তৈরি করেছিলাম, কন্টেন্ট রো দিয়ে। একটা জিনিস মাথায় রাখেন, দেখেন এবার আমি যদি কুইক স্টার্টে ক্লিক করি, নতুন একটা পেজে যাচ্ছে। এটা কিন্তু নতুন একটা সেকশন, এতটুকু। এবং এইখানে কিন্তু সাইড বার আছে এটারই। সো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এটা এডিট হচ্ছে, মানে নড়াচড়া করছে। আমি যদি গাল্পে ক্লিক করি, দেখেন অ্যানিমেটেড হচ্ছে। তার মানে এই সেকশনের জন্য এই সাইড বারটা, আর এগুলো হচ্ছে পুরোটার জন্য। তো আমি যদি এখানে ক্লিক করি, এই সেকশনে যাওয়ার পর এটা দেখতে পাচ্ছি। এবার এখানেও দেখবেন একটা মেনু তৈরি হয়ে আছে। আমি যদি এখানে ক্লিক করি, অ্যানিমেটেড হচ্ছে। তার মানে এই জিনিসটা কিন্তু
এই সেকশনের জন্য, আর এগুলো হচ্ছে আলাদা আলাদা সেকশন। স্ক্রিনে যদি ক্লিক করি স্ক্রিনে সেকশন আসবে, তখন কিন্তু মেনুটা চেঞ্জ। তার মানে এই পোর্শনটা কিন্তু একটাই, দ্যাটস ওয়াই কিন্তু আমি কলাম ওইভাবে ডিভাইড করেছি, কলামের ভিতরে আবার কলাম দিচ্ছি। যেহেতু সেকশন আলাদা আলাদা, আমরা এই অংশটুকু একটা ট্যাগ দিব, নাম হচ্ছে আর্টিকেল। এটা আমরা ভিতরেও দিতে পারি। এইখানটায় আমরা একটা ট্যাগ ইউজ করব, নাম হচ্ছে আর্টিকেল। কেন দিচ্ছি? এইটা ট্যাগ মানে আর্টিকেলটা একটা পরিচয় বহন করছে, যেটা একটা সেকশন। কথা বোঝা গেছে? এটা আসলে মেজর কিছু না, আমি এইভাবে দিলাম। এটা দিলে কি হচ্ছে, আমার সুবিধা হচ্ছে আমার আইডেন্টিটি একটা ব্যাপার থাকে, এই কারণে এটা আমি এইভাবে দিলাম। ওকে, এখন এইখানটায় হবে আমাদের মেইন কন্টেন্ট, আর এইখানটায় হবে সাইড বার। সাইড বার বলতে ডানের যে সাইড বারটা এইটা, সেটা হবে। তো এই সাইড বারটা আমরা এইখান থেকে যদি কপি পেস্ট করি সেটা কিন্তু আমরা করতে পারি। যদি কপি পেস্ট করেন উইজেট মেনু, এই যেটা দেখবেন উইজেট মেনুগুলো কিন্তু সাইড বারকে নেস্টেড করে করা, এই জন্য যাতে আমি কপি পেস্ট করলে সাইড বার ছাড়া কিন্তু এ কাজই করবে না। দ্যাটস ওয়াই সাইড বার এই ক্লাসটা আমরা বাদ দিই, যাতে আমি কপি পেস্ট করতে পারি অন্য কোনো জায়গাতেও। আমার কথা বোঝা গেছে? আমি সাইড বারটা বাদ দিলাম। কেন বাদ দিলাম জানেন? সাইড বার যদি বাদ দেই তাহলে আমাদের এই ডিজাইন ফরম্যাটটা সাইড বার ছাড়া এটা কপি করলে যে কোনো জায়গায় ইউজ করা যাবে। দ্যাটস ওয়াই আমি এটাকে কপি করি। কপি করার পর আমরা এটা নিচের দিকে এই জায়গাটা অ্যাড করব, যেটা হচ্ছে আমার সাইড বার হিসেবে থাকবে ভিতরে। তাহলে যদি রিলোড দেই আমরা ডান দিকেও এটা পাবো, আর বাম দিকেও তো এটা পাচ্ছি, কিন্তু এটা কালার আসেনি বা ডিজাইনটা পারফেক্ট হয়নি। কেন হয়নি? এটা আমরা সেভই করিনি। সেভ, রিলোড দেন, এবার হয়েছে। এইটার মতো কিন্তু এটাও ঠিক আছে, কিন্তু উপরের দিকে একটা স্পেস হবে। এখানে যেরকম একটা স্পেস পাচ্ছে এখানে কিন্তু হয়নি। ওইটা আমরা করব আর্টিকেলে। আমরা কিন্তু অলরেডি একটা আর্টিকেল কল করেছি, এইখানে আমরা করব যেমনটা আমরা সাইড বারে প্যাডিং দিয়েছিলাম। তো এর ভিতরে আমরা ডিজাইনগুলো করব যেটা আমরা ব্লক সাইডের জন্য বানাতে চাচ্ছি, অর্থাৎ এই পোর্শনটা, এটা আমরা পাশে রাখি। এটা আমরা বানাবো এখন। এটা হচ্ছে ব্লগের একটা পোস্ট, সিঙ্গেল পোস্ট বা ব্লগ পোস্ট বলতে পারি। এই জায়গাটা এটা কাজ করব। আর্টিকেলকে কপি পেস্ট করি আগে। আর্টিকেলকে আমরা নিচের দিকে কপি পেস্ট করি, আর্টিকেল ট্যাগটা, আর্টিকেল কিন্তু ট্যাগ। এবং আমরা উপরে নিচে প্যাডিং করি। প্যাডিং সাইড বারে যেরকম প্যাডিং দিয়েছিলাম উপরে নিচে ডানে বামে 30 পিক্সেল, এক্স্যাক্টলি এখানেও আমরা 30 পিক্সেল দিব। তাহলে কি হচ্ছে, আমার ডানে বামে একটা স্পেস তৈরি হবে, কিন্তু এই গায়েব হয়ে গেছে। আচ্ছা, এখানে শুধুমাত্র উপরে নিচে দিতে হবে, ডানে বামে দেওয়া যাবে না, নাহলে র্যাপিং হয়ে যাবে। টপ বটম। আচ্ছা, কন্টেন্ট তো তুলে ফেলছে গাইস, সরি আমারই ভুল হচ্ছে। এখানটায় আমরা এখন ডিজাইনের কাজ করব। ডিজাইনের কাজ বলতে এইটা বানাবো, একটু রাউন্ডেড করা। এটা কিন্তু সিম্পল একটা কাজ, কঠিন কিছু না। সেভ ইমেজ অ্যাজ, ইমেজেসের ভিতরে এই ইমেজটাকে কপি পেস্ট করলাম, করে ফেললাম। এখন এই জায়গাটায় এর ভিতরে কন্টেন্টগুলো অ্যাড করবো, রাইট? তো আমরা এখানে কমেন্টিং করি। কমেন্টিং কেন করছি বোঝার জন্য। এখানে আমরা বলবো ব্লগ, ব্লগ আমরা এখানে দিব হচ্ছে 1। মানে আমরা ব্লগ কিন্তু আরও অনেকগুলো বানাতে পারি বিভিন্ন স্টাইলের। আমাদের এটা উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা বিভিন্ন রকমের ডিজাইন এর মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি, যখন আমাদের যেটা লাগবে সেই ডিজাইনগুলো যাতে নিতে পারি। মানে ফিউচারে, ফিউচারে চিন্তা করতেছি। এইখানটা আমরা ডিপ দেওয়ার পর ভিতরে ডিজাইনের জন্য, এটা তো একটা লেআউট, একটা ফরম্যাট, কিন্তু ভিতরে ডিজাইনের জন্য আমরা এখানে বলবো ব্লগ 1। কেন 1 দিলাম? কারণ ব্লগের আরও অনেক রকমের ডিজাইন তৈরি করতে পারি, অলরেডি কিন্তু আমরা এগুলো মার্ক করে রাখছি। দেখেন এই যে এটা কিন্তু একটা ব্লগের, এই কারণে এটা ব্লগ 1 বলবো। কথা বুঝতে পারছেন? এটা আমরা ব্লগ 1 বলবো। সো আমরা এখানে বলি ব্লগ 1। এর ভিতরে আমরা ইমেজকে কল করব, ইমেজেস স্ল্যাশ, এবং ইমেজেসের আগে এটা কিন্তু আর্টিকেল হবে, সরি অ্যাসেটস। তাহলে আমরা ইমেজে পেয়ে যাওয়ার কথা এই মুহূর্ত পর্যন্ত। রিলোড পাচ্ছি। এখন ইমেজটা সাইজে কিন্তু এরকম। এই জায়গাটায় অল্টার হিসেবে বলবো ব্লগ 1। সাপোজ আমি এটা দিলাম। এই জায়গাটা একটা ক্লাসও অ্যাড করব, ইমেজ ফ্লুইড, যাতে ইমেজটা বড় না হয়ে যায়।
হলো, কিন্তু ও নিচে চলে আসছে আবার, ওয়াই? ও আচ্ছা, কোটেশন দেয়নি। এবার এই জিনিসটা রাউন্ডেড করতে হবে। এইখানটা একটা ক্লাস দিবেন রাউন্ডেড, তাতেই হয়ে যাবে। হয়ে গেছে রাউন্ডেড। রাউন্ডেডটা যদি পছন্দ না হয়, যেমন এখানে কিন্তু রাউন্ডেড একটু বেশি, আমারটা কিন্তু কম, এগুলো ম্যাটার করে, এগুলো আপনি নিজে নিজে করতে পারবেন, মানে ম্যানুয়ালি করতে হবে তখন। সো এইখানটায় কন্টেন্টগুলো দেখেন ভিতরে, তো এইখানটায় আমরা কার্ড দিয়েও কিন্তু করতে পারতাম, কার্ড দিয়ে করলে একটা বর্ডার আসবে, ওটাকে আমরা মডিফাই করতে হবে। এখানে দেখেন একটা ডট 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 দেওয়া আছে, দেখছেন? জিনিসটাকে আরো সুন্দর করার জন্য। সো আমরা এই কন্টেন্টটাকে কপি করি, এটা কিন্তু লিঙ্ক করা। সো এই কারণে এই ইমেজের নিচে একটা ডিপ দিব, যাতে ভিতরে প্যাডিং হয়। এখানটায় ডিরেক্ট আপনি প্যাডিং করতে পারেন, কিন্তু ডিরেক্ট আপনি বলতে পারেন px5, যাতে প্যাডিংটা হয়ে যায়। এখানটা আমরা বলবো h2 অথবা h1, যেহেতু এটা হেডিং, এর ভিতরে আমরা অ্যাঙ্কর ট্যাগ দিব, কারণ এটা লিঙ্ক হবে। কন্টেন্টটা বসায় দিলাম। এবার যদি আমরা রিলোড দেই, আমরা এরকম পাচ্ছি, কিন্তু হেডিং h2 অনেক বড়। সো এটাকে আমরা ঠিক করবো এখন। এ আবার বাম দিকে চলে গেছে, কারণ এটা উইথ এরকমই। এই উইথটা যদি বাড়াতে চান, এখানটা বলেন w100, তাহলে উইথটা এর বেড়ে যাবে। কিন্তু এত বড় জিনিস ভাল লাগবে না, এই কারণে আমরা ছোট করে রাখবো। কিন্তু এটা কোল এক্সেল 9-এর ভিতরে কিন্তু এই কন্টেন্টটা, কিন্তু ও বাম দিকে চলে গিয়েছে, এটা তো একটা সেন্টারাইজড হবে, রাইট? মানে আমরা এটাকে মাঝখানে আনতে চাই। রিলোড যদি দেই, আমরা এরকম পাচ্ছি। একে মাঝখানে আনার জন্য আমরা কিন্তু এখানে সেন্টার বলতে পারি, সেন্টার বলে কিন্তু টেক্সট সহ সেন্টার হয়ে যাবে, এটা হচ্ছে একটা প্রবলেম। আচ্ছা, আমরা আগে এটা ডিজাইন করে ফেলি গাইস, একটু ওয়েট করি। ডিজাইনটা কিভাবে করব, এটা করার পর আমরা এখানে আর্টিকেলটাকে কল করি, কল করা হয়েছে। ব্লক ওয়ানকে কল করি, ব্লক ওয়ানের ডিজাইনটা করি। এই জায়গাটায় ব্লক ওয়ানকে কল করব, ব্লক ওয়ানের ভিতরে ইমেজকে কল করব। তারপরে হচ্ছে ব্লক ওয়ানের ভিতরে h1 ছিল, সেটাকে কল করি। ব্লক ওয়ানের ভিতরে h1, তার ভিতরে ছিল অ্যাঙ্কর ট্যাগ। এই পর্যন্ত আমরা এই ডিজাইনগুলো করেছি। আমরা আরেকটা জিনিস নেই, সেটা হচ্ছে পি ট্যাগ। ওকে, তো h1-এর ভিতরে ফন্ট সাইজ দিব হচ্ছে মাত্র 20 পিক্সেল, যাতে এটা ছোট হয়ে যায়। কিন্তু আমরা কত ছোট করব, কত বড় করব, এটা ইন্সপেক্ট এলিমেন্ট করলেও দেখা যায়, অথবা আমরা এইভাবে রাখি। আর কালার নিব হচ্ছে এটা, এই কালারটা নেব। তো এইখানটা ইন্সপেক্ট এলিমেন্ট করেন, করার পর অ্যাঙ্করটাকে কিন্তু কালার দিতে হবে, নাহলে কালারটা পাবে না। কালারটা দিলাম। h1-এ আমরা ফন্ট সাইজ দিচ্ছি, h1-এ ফন্ট সাইজ দিলাম হচ্ছে 30 অথবা 28। ফন্ট ওয়েট অ্যাড করি এখানে, এরকম 28 মনে হয় বেশি বড় হয়ে যাচ্ছে, আমরা ছোট করতে পারি। ওরা কি করছে, ওরা এরকম করছে, মানে প্যাডিংটা একটু বেশি। আমরা কিন্তু এরকম করছি, আমাদের কিন্তু সাইজ একটু বড়, 24 রাখতে পারি। ঠিক আছে, এবার হোভার এফেক্টটা চেঞ্জ করতে হবে। এই পর্যন্ত এটা কপি পেস্ট করি এই জায়গাটায়। হোভার এফেক্ট কিভাবে চেঞ্জ করবেন, একটা কাজ করি, হোভার এফেক্টটা সবসময়ের জন্য চেঞ্জ করে এটা উপরের দিকে দিই। অ্যাঙ্কর ট্যাগ হোভার, আমরা চাই না যে টেক্সট ডেকোরেশন হোক, টেক্সট ডেকোরেশন নান থাকবে। এবং আমরা কালারটাও চেঞ্জ করে দিতে পারি হোভার এফেক্ট করে, মানে বাই ডিফল্ট সবসময়ের জন্য হোভার এফেক্টে কালার চেঞ্জ হয়। এটা করলাম না, এটা এইভাবে রাখি। এরা কি করছে, কালার চেঞ্জ করেনি, কিন্তু একটা হ্যান্ড আসছে, এই আর কি। সো এর নিচে দেখেন আরও পাওয়ারফুল কিছু কাজ করেছে, আবার কন্টেন্ট দিয়েছে। এই কন্টেন্টটাকে কপি করি, কপি করার পর আমরা h1-এর নিচে পি ট্যাগ দিয়ে কন্টেন্টটা অ্যাড করে দিই। কন্টেন্টটা বেশ বড়, রিলোড যদি দেই আমরা কন্টেন্টটাও পাচ্ছি। অ্যাকচুয়ালি এটা সাইজ কিন্তু এত বড়, আরও বড়, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা তো জানি আমরা। বাট এ দেখাচ্ছে ভিতরে এতটুকু, এ কিন্তু সেন্টারাইজ করতে হবে, মানে এর উইথটা তুলনামূলকভাবে এরিয়ার থেকে ছোট, এই কারণে এই প্রবলেমটা। কিন্তু আপনি যদি ছোট করেন সাইজ, তাহলে বেটার হবে, মানে কলামের সাইজটা যদি ছোট করেন। এই কারণে যেটা করতে হবে,
রো এর ভিতরে আমরা কোল এক্সেল দিয়েছি ওই পোর্শনটুকু ধরার জন্য। পোর্শন বলতে আমরা এত বড় যে এরিয়াটা সেটা নিচ্ছি, কিন্তু এই অংশটুকু সেন্টারাইজ করার জন্য আমরা এইখান থেকে শুরু করে, হ্যাঁ, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা আর একটা কলামের মধ্যে রাখবো ভিতরে। তার মানে এখানে আমাকে ডিফ রো দিতে হবে। ডিফ রো এর ভিতরে ডিফ কোল, আমরা এখানে এক্সেল দিয়ে করি, এক্সেল আমরা এখানে 10 দিতে পারি এবং এর ভিতরে আমরা এটাকে অ্যাড করে দেব। কথা বুঝে গেছে? তাহলে এই পোর্শনটুকু একটু সরাই এভাবে, তাহলে আমাদের কোল এক্সেল 10 চলে আসলো। 10 চলে আসলে কি হবে, এইগুলো সরে আসবে। আসছে? এবার মনে হয় অ্যালাইনমেন্ট আরও একটু ছোট করতে হবে। মানে আমি কিন্তু ইমেজকে বড় না করে আমি এটাকে ছোট করছি। সাপোজ আমি 8 দিলাম, রিলোড দেন, এবার দেখেন পোর্শনটা ঠিক আছে, ওয়ালটা এরকম আসছে। আবার যদি মনে হয় যে এটা 8 বেশি হয়ে যায়, আপনি 9 করেন, 9। এবার পারফেক্ট। কিন্তু এটাকে ডানে নিয়ে যেতে হবে, অর্থাৎ সেন্টারাইজ করতে হবে। এই রোতে আমরা বলবো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। কলামের ভিতরে আমরা কলাম অনেকগুলো ইউজ করেছি, এই যে দেখেন মাঝখানে চলে আসছে। আমি অ্যাকচুয়ালি এতক্ষণ ট্রাই করতেছিলাম মাঝখানে আনার জন্য। আচ্ছা, আমরা মডার্ন এই ওয়ার্ডটা আনছি, এ দেখেন একটু উপরে স্পেস, নিচে স্পেস। আমরা একটা ডিপ দিয়েছিলাম এখানে, রাইট? ডিপ দিয়ে আমরা বলছি px5। এটা না করে আমরা এখানে যদি বলি ব্লক 1 কন্টেন্ট, বা আমরা যদি বলি কন্টেন্ট, তাহলে আমাদের জন্য ভালো হয়। তাহলে কন্টেন্ট এই ক্লাসটা দিয়ে আমরা ভিতরে ডিজাইনটা করতে পারবো। আর ভিতরে যদি ক্লাসটা দিয়ে ডিজাইন করি, তাহলে আমার যে কোনো ওয়েবসাইটে আমি যদি এটাকে কপি পেস্ট করে অ্যাড করি, অটোমেটিক্যালি কাজ করবে, তাই কি না? এটা মাথায় রেখে আমরা নিচের দিকে কন্টেন্টটাকে অ্যাড করব। কন্টেন্টের ভিতরে আমরা এখানে ব্লক 1 দিয়ে কাজগুলো করছিলাম না, ওইটা না করে, ও তাহলে তো এগুলো লাগবে না। এই জিনিসটা ব্লক 1 দিচ্ছি ঠিকই, ব্লক 1 কিন্তু এখানটায়, কিন্তু এটা কিন্তু কন্টেন্টের পাথ, H1 থেকে শুরু করে, তার মানে এখান থেকে শুরু করে নিচের পোর্শনটা কিন্তু কন্টেন্টের পার্ট। আমি ব্লক 1কে না নেস্টেড করে আমি কন্টেন্টকে নেস্টেড করি। কথা বুঝে গেছে? তাহলে আমি এইভাবে নেস্টেড করলাম, কাজ কিন্তু একই, কোনো ডিফারেন্স হবে না, কিন্তু এটা বড় হয়ে গেল। এইটাকে অ্যাকচুয়ালি মডিফাই করার জন্য আমরা কন্টেন্টটাকে নিলাম। আমরা প্রথমে উপরে নেস্টেড না করে আমরা এতটুকু নেস্টেড করছি, যাতে এইটাকে কপি পেস্ট করে অন্য জায়গায় ইমপ্লিমেন্ট করা যায়, যাতে ডিজাইনটা আমার বারবার না করতে হয়। এই জায়গাটা আমরা প্যাডিং করবো আবার। সাপোজ হচ্ছে 40 পিক্সেল, 30 পিক্সেল, আর ডানে বামে হচ্ছে 50 পিক্সেল। কেন করলাম? আমাদের ফরম্যাটটাকে মেনটেন করার জন্য এটা আমি দিলাম। ডানে বামে এতটুকু দিলাম। রেসপন্সিভের ক্ষেত্রে কিন্তু এগুলো মডিফাই হবে, এটাকে চাইলে একটু বাড়াতে পারেন, তবে না বাড়ানোই বেটার। ইমেজে আমরা যে রাউন্ডেড দিয়েছিলাম, এই জিনিসটাকে আমরা এখানেও অ্যাড করি। অ্যাকচুয়ালি এটা আরও বেশি মানে রাউন্ডেড হবে, রাইট? মানে আমাদের ড্যামো অনুযায়ী। তাহলে এখানে আরইএম না দিয়ে পিক্সেল দিই, কারণ আমরা পিক্সেলে অভ্যস্ত। এবার ঠিক আছে, এটা যদি দেই, ক্লিক করে আমরা এতটুকু অংশ কপি করে এটা বসায় দেব এখানটায়। যেহেতু আমরা রাউন্ডেড করেছি বর্ডার রেডিয়াস ইমেজে, তাহলে ইমেজের ভিতরে যে রাউন্ডেড এটা লাগবে না। এবার আমি যদি রিলোড দিই, আমরা পারফেক্টলি আউটপুটটা পাচ্ছি। এখানটা দেখবেন কন্টেন্টগুলো একটু ছোট সাইজে, আমরা যদিও কন্টেন্টে কাজ করিনি। কন্টিনিউ রিডিং নামে একটা বাটন আছে এবং এখানে একটা শেয়ার বাটন আছে, দেখতে পাচ্ছেন? এগুলো নিয়ে কাজ করতে গেলে দেখা যায় 1 ঘন্টা চলে যাবে যদি আমি এটা নিয়ে কাজ করি। আমরা এটা অ্যাভয়েড করব, ঠিক আছে? এই অংশটুকু অ্যাভয়েড করব। আচ্ছা, এখানটায় কন্টিনিউ রিডিং এই বাটনটা অ্যাড করব। হাউ? এই জায়গাটায় ইন্সপেক্ট এলিমেন্ট করি, এটা করার পর এখানটায় আমরা কালার দেব একটা 333, বা কালারটা আর একটু লাইটেড, মানে এরকম করি। এটা কিন্তু ফন্ট ওয়েট হবে খুবই লাইট, এরকম, বা এরকম দিতে পারি। যদি আমি না দিই তাহলে কি থাকে? সেম থাকে। তাহলে আমরা একটু ছোট করি, 20 দেই, 200। এবং এই জায়গাটায় কালারটা আমরা চেঞ্জ করব, এই কালারটাও দিতে পারি। তাহলে দেখেন এরকম হচ্ছে। মানে আমার যাতে কন্টেন্টটা বোঝা যায়, বুঝতেও হবে, কিন্তু ফন্ট সাইজ দেইনি, 15 পিক্সেল কিন্তু অনেক ছোট, এটা কিন্তু খারাপ না। বাট কালার দিব আমরা
ক্লিক করে এই কালারটা, এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করেন, তাহলে কালারটা আমরা চেঞ্জ করে এটা দিই। এবং এখানে 200 জায়গায় আমরা 500 দিলাম, সরি 400 দিলাম। এবং লাইন হাইট বাড়াবো, লাইন হাইট 1.5, 5 বাই ডিফল্ট থাকে, 6 7 করতে পারি, 8ও করতে পারেন, ডিপেন্ড করে। 16 করি, আচ্ছা আমি এরকমই রাখি, হ্যাঁ এটা আমি 7 করে রাখি, আমি এরকম রাখলাম কন্টেন্ট, বাট আমার পছন্দ হয়নি। এই যে এরকম থাকলে আরও ভালো হয়, এরকম রাখলাম। তাহলে এখানে ক্লিক করে পুরো জিনিসটাকে কপি করে সিএসএস এর মধ্যে অ্যাড করে দিই, ডান। নিচে দেখবেন একটা বর্ডার আছে, ওইটা আমি একটু পরে দিচ্ছি। মাঝখানে কিন্তু একটা কাজ করা হয়নি, সেটা হচ্ছে এই যে এই অংশটুকু, এটা আমরা করব, এটা কিন্তু ইউএলএলআই দিয়ে করতে হবে। এই অংশটুকু করার পর আমরা মাঝখানে এই পোর্শনটুকুর কাজ করব, এটা কিন্তু ইউএলএলআই দিয়ে করতে হবে। ইউএলএলআই দিয়ে করার জন্য এই H1 এর পর এইখানটা আমরা বলবো ইউএল, তারপরে বলবো এলআই, এবং ইউএল এ বলবো ক্লাস ন্যাভ, তাহলে অ্যালাইনমেন্ট হবে রো ওয়াইজ। এটা কিন্তু আমি কিছুক্ষণ আগে সাইড বারে দেখিয়েছিলাম। এল এর ভিতরে আমরা এগুলোতে আমরা লিঙ্ক করবো কিনা সেটা কিন্তু ম্যাটার করে, দেখেন অনেক জায়গায় কিন্তু লিঙ্ক আছে, তার মানে কাজও বেশি। সো যেহেতু লিঙ্ক করবে, এখানে ক্যামেরা নামে একটা আইকন আছে, আমাদের কিন্তু অলরেডি ফন্ট আসাম লিঙ্ক করা আছে, এটা যদি ফন্ট আসাম হয় তাহলে আমাদের জন্য ভালো। ফন্ট আসাম ঠিকই, কিন্তু পুরনো ভার্সন FAS9, আমরা ট্রাই করব এটা ইউজ করার জন্য। এখানে আমি এটাকে কপি করি, করার পর এখানটা অ্যাড করি, এখানে FAS দিতে হবে, নাহলে কাজ করবে না, জীবনও কাজ করবে না, কারণ আমরা ফন্ট আসাম আপডেট ভার্সনটা ইউজ করছি। রিলোড দেন, আসছে এবার। যদি আমি FA শুধু রাখতাম তাহলে কিন্তু জীবন আসতো না, কারণ এটা পুরনো ভার্সন। ও তবু আসে, বাহ ভালো তো, ভালো না? যদি আসে থাকে তাহলে তো বেটার, তবে FS দেওয়াটা বেটার, ওরা দুটোই রাখছে মনে হয়। এবং এরপরে আমরা কি দিব, এই যেগুলো দিব, মানে এগুলো কিন্তু ক্যাটাগরি বলা হয়, ইন, লাইফস্টাইল এবং ফটোগ্রাফ। এটাকে বলা হয় মেটা বক্স, মানে ওয়ার্ডপ্রেসের ভাষায় এটাকে বলা হয় মেটা বক্স। মেটা বক্সে কী থাকে, ক্যাটাগরি থাকে, ট্যাগ থাকে, এটার অথরকে, কবে পাবলিশ হয়েছে, এগুলোকে বলা হয় মেটা বক্স। তো মেটা বক্স আমরা দিলাম, দেওয়ার পর আমরা এখানে এই যে নামটা দিলাম, মেটা বক্স কিন্তু প্রফেশনাল একটা নাম। এই জায়গাটায় বলবো ইন, যেটা ওরা বলছে, মানে আমি চেষ্টা করছি ওদের কন্টেন্টগুলো নেওয়ার জন্য। তারপরে অ্যাঙ্কর ট্যাগ, এখানটা অ্যাঙ্কর ট্যাগ দিব হচ্ছে স্টাইল, লাইফ স্টাইল, এরপরে কমা দিয়ে আর একটা অ্যাঙ্কর ট্যাগ হবে। দেখছেন কত কাজ এর মধ্যে। কি হবে, ফটোগ্রাফি, ফটোগ্রাফ, ফটোগ্রাফ, এই এলআই কিন্তু ডান। এরপরে আর একটা এলআই হবে, এই এলআইতে ট্যাগ, ইমেজ পিপল, ট্যাগ কিন্তু নর্মাল টেক্সট, ট্যাগ দিলাম। এরপরে আমরা অ্যাঙ্কর ট্যাগ দেব, PEOPLE, পিপল, তারপর হচ্ছে কমা। এটা কিন্তু যখন আপনি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে ডায়নামিক্যালি কাজ করতে হবে। ইমেজ, দেন হচ্ছে May 17, 2015। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, এই যে ওয়ার্ডগুলো আছে না, এই যে ইন, এটা আমরা স্প্যানের মধ্যে রাখি যাতে আমাদের ডিজাইন মডিফিকেশন করা যায়। ট্যাগটাকে আমরা স্প্যানের মধ্যে রাখবো যাতে ডিজাইন মডিফাই করা যায়। এল এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে May 17, 2015 আছে, এটা আমরা স্প্যানের মধ্যে রাখবো, May 17, 2015। এরপর আর একটা এলআই হবে 3 কমেন্টস, এটা কিন্তু লিঙ্ক হবে, বলবো 3 কমেন্টস। এর নিচে আর একটা এলআই হবে, এই এলআইতে একটা ছবি হবে, ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এটা কিন্তু ইমেজ, তাহলে রাইট ক্লিক করে এটাকে সেভ করি, অথরের ইমেজ এটা। তো আমি এটাকে কপি করি, এই জায়গাটায় ইমেজকে কল করব, অ্যাসেটস, ইমেজেস, ইমেজটা দিয়ে দিলাম। এরপরে দেখবেন ওটা জন ডিও
আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগ দিব। আমি কিভাবে বুঝলে অ্যাঙ্কর ট্যাগ দিব, কারণ এটা আন্ডারলাইন দেওয়া আছে। এখানটা বলতে হবে ফরিদ রনি, আমার নামটা দিয়ে দিলাম, আপনারা চাইলে আপনাদের নাম দেবেন। সো ইউএল এটা ডান। এখন এটা ডিজাইন করবো মেটাবক্সকে ধরে। চিন্তা করেন তাহলে কত কাজ করতে হবে। সিএসএস করতে টাইম লাগবে না, আমাদের কন্টেন্ট অ্যাড করতে টাইম লাগছে। মেটাবক্স কিন্তু ইউএল এর ভিতরে, তার মানে এখানে এলআই থেকে শুরু করি। এলআই এর ভিতরে আমরা অ্যাঙ্কর ট্যাগ ছিল, এলআই এর ভিতরে কিন্তু ছিল আই ট্যাগ, ছিল না? আই ট্যাগ ছিল, তারপরে কিন্তু ইমেজ ছিল, সরি এখানে অ্যাঙ্কর ট্যাগ হবে না, তারপরে কিন্তু স্প্যানও ছিল, রাইট? তাহলে আমরা স্প্যানও কল করি এবং আমরা অ্যাঙ্কর ট্যাগে হোভার এফেক্ট দেব। আমরা এগুলো প্রত্যেকটাকে কল করলাম যাতে আমাদের ডিজাইনটা ইজিলি করা যায়। এবার আমরা রিলোড দেই, আমরা অনেক কিছু পাচ্ছি। সো ইন্সপেক্ট এলিমেন্ট করে মেটাবক্সে গেলাম, আমি সবগুলোর ফন্ট সাইজ একবারে চেঞ্জ করব, একদম প্যারেন্ট থেকে। ক্লিয়ার? 13 বা 12 পিক্সেল দিলাম। এবার প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগে কালার চেঞ্জ করব। কিসের মতো? এটার মতো। আচ্ছা, আমরা কালার কিন্তু পি ট্যাগের কালারটাও দিতে পারি, ট্রান্সপারেন্ট যেটা। ক্লিক করে আমরা প্রতিটা অ্যাঙ্কর ট্যাগে কালার দিব হচ্ছে এটা। ওরা কি করছে? হ্যাঁ, ওরা সিম্পল রাখছে, কিন্তু প্রত্যেকটা কালার দেওয়ার পরে নিচে একটা আন্ডারলাইন দিয়েছিল। তো বর্ডার বটম 1 পিক্সেল ডটেড দিছে, ডটেড ডটেড দেখতে পাচ্ছেন, ডটেডটা চলে আসছে, ডটেড দিয়েছিল এবং কালার দিয়েছিল, সাপোজ আমি এটাই দিলাম, ঠিক আছে, যাতে হাইলাইটেড হয়। ইমেজটা এইভাবে আসে নিচে, এটা কিন্তু এক লাইনে আসার কথা, আসেনি। স্প্যানও আমরা সেম কালারটা ইউজ করব, সবগুলোতে কালারটা সিমিলার রাখলাম। এবার ইউএলে কিন্তু যখন আমরা ন্যাপ ইউজ করেছি সে কিন্তু ডিসপ্লে ফ্লেক্স হয়েছে এবং সবগুলো কিন্তু বামে চলে আসছে। এই জায়গাটা দেখেন ও কিন্তু বামেই আছে, কিন্তু এই ইমেজটার কারণে কন্টেন্টটা অ্যালাইনমেন্ট পারফেক্ট হচ্ছে না। তাহলে এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করে ইমেজটার, এই যে ইমেজটা যে কল করছে এইটা ধরবেন, এটা না, এটা হচ্ছে উপরেরটা। এখানে বলবো ইমেজ, সরি বর্ডার রেডিয়াস 50%, তাহলে গোলাকার হয়ে যাবে। ও কিন্তু হয়ে গেছে, হয়নি? এই যে বর্ডারের নিচেরটা কাজ করতেছে, এখানে আমরা ইম্পর্টেন্ট দেবো, তাহলে কাজ করবে। এটার উইথ কমাবো, উইথ দিব হচ্ছে 100 পিক্সেল, সরি বড় হয়ে যায়, আমরা আরও ছোট করব, অনেক ছোট, 30। হাইটও দিব আমরা 30 পিক্সেল। এবং যখন আপনি হাইট উইথ দিবেন তখন আপনি বলবেন অবজেক্ট ফিট কাভার, চেঞ্জ হবে না, কিন্তু ক্লায়েন্ট বা কেউ যদি ইমেজ চেঞ্জ করে তখন প্রবলেম হবে, দ্যাটস ওয়াই আমি এটা এইভাবে করে দিলাম। প্রত্যেকটা এলআইয়ের, এবার আসেন এলআই নিয়ে কাজ করব, প্রত্যেকটা এলআই ডান দিকে একটা স্পেস তৈরি করব, অর্থাৎ মার্জিন রাইট 10 পিক্সেল। ক্লিয়ার? ও কিন্তু একটু নিচের দিকে, রাইট? ইমেজটার উইথ আরও একটু কমাই, 25। প্রবলেম হচ্ছে ও কেন যেন একটু নিচে নিচে মনে হচ্ছে। এই ইউএল কিন্তু ফ্লেক্স করা, তার মানে কি আমি অ্যালাইন আইটেমস করতে পারি সেন্টার। এবার দেখেন সমান সমান হয়ে গেছে, বুঝতে পারছেন জিনিসটা? এবার আসেন ইউএল এর উপরে নিচে একটা গ্যাপ তৈরি করি, মার্জিন 10 পিক্সেল, ডানে বামে হচ্ছে 0, একটা গ্যাপ তৈরি করলাম। ক্লিক করার পর আমরা এই কন্টেন্টগুলোকে বা যতটুকু কাজ করেছি সেটা আমরা এখানে বসায় দিই। রিলোড যদি দেই আমরা পারফেক্ট জিনিসটা পেয়ে গেলাম। আর আপনি যদি মনে করেন যে এখানে একটু স্পেস হবে বা এটা সামথিং কিছু একটা হোভার করলে একটু বোল্ড হবে, সেই জিনিসগুলো আপনি করতে পারেন। এখানটা যে কালারটা দেওয়া আছে, আপনি যদি হোভারে ক্লিক করেন আপনি কিন্তু এই পোর্শনটা পাবেন যেটা আমি আগে করে রাখছি। এবার আপনি এখানে ক্লিক করে সিলেক্ট করেন, এটা করার পর এটাকে আপনি ডার্ক করে দেন, তাহলে হোভার করলে দেখবেন কালার চেঞ্জ, এই যে দেখেন চেঞ্জ হচ্ছে। সো এটাকে ক্লিক করে এইটা অংশ নিয়ে আবার এখানে পেস্ট করে দেন, ডান। তাহলে আমাদের এই পোর্শনটুকু ডান হয়ে গেল। তবে নিচে একটা বর্ডার দিচ্ছিল ওরা, এই যে। সো এইটা দেওয়ার জন্য ইন্সপেক্ট এলিমেন্ট করি, ব্লগে আমরা ধরবো, ব্লক ধরবো, নিচের দিকে একটা স্পেস অলরেডি কিন্তু আছে, রাইট?
আবার কন্টেন্ট ধরেও কাজটা করা যায়। কন্টেন্ট যদি ধরি তাহলে আমরা এখানে বর্ডার বটম দিব 1 পিক্সেল সলিড রেড। আচ্ছা, বর্ডার কিন্তু কালারটা এটা হবে না, কালার হবে এটা। তাহলে এখানে ক্লিক করে এই বর্ডারে আসেন, এইখানটায় কালারটা আমরা চেঞ্জ করে দিই, এরকম কালার হবে, কিন্তু এটা ডটেড হবে এরকম। বুঝতে পারছেন? এখন যদি মনে করেন কালারটা হালকা করতে চান, তাহলে আমরা হালকা করে দিলাম, ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিলাম। এবার আমি এটাকে কপি করে বসায় দেবো হচ্ছে এখানে। অনেক কাজ করলাম একটু একটু করে। তাহলে জিনিসটা কোনটা যেটা রিপিট হবে? এই অংশটুকু। তাহলে এখান থেকে শুরু করে এটাকে কপি পেস্ট, রিলোড যদি দিই আমরা নিচে নিচে জিনিসটা পাচ্ছি। এগুলো বুঝতে হবে। এখানে কিন্তু গ্যাপটা তৈরি হয়নি, রাইট? তাহলে প্রত্যেকটা ব্লগের উপরের দিকেও একটা স্পেস তৈরি করতে হবে, রাইট? তাহলে ব্লগের উপরে না নিচের দিকে করাটা বেটার। এইখানটায় ক্লিক করেন, এ কতটুকু প্যাডিং দিয়েছে? উপরে নিচে 30 পিক্সেল। তাহলে ব্লগের নিচে আমরা মার্জিন করব 30 পিক্সেল, যাতে সমান সমান স্পেস হয়। মার্জিন বটম 30 পিক্সেল। সমান সমান স্পেস বলতে এই যে এটার উপরে এবং নিচে সমান সমান যেন স্পেস হয়। তো এটা একটু বাড়ায় দিই, 40 করি, তাহলে ও মাঝখানে থাকবে, দেখতে সুন্দর লাগবে। এই পর্যন্ত আই হোপ সবার ক্লিয়ার হয়েছে। কষ্ট তাদের হবে যারা প্র্যাকটিস কম করেন, আর যারা প্র্যাকটিস করেন তাদের কাছে এগুলো দুধ ভাত। রিলোড, এই পোর্শনটুকু ডান। এখন আমরা এগুলো নিয়ে একটু কাজ করি। গেট স্টার্টেড, এখানে আমরা কুইক স্টার্ট যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডে যাব। কুইক স্টার্ট বলতে প্রথমটা হচ্ছে কুইক স্টার্ট। এখানে আমরা বলতে পারি ব্লগ, ব্লগ ওয়ার্ডটা ইউজ করলাম। তাহলে আমি যদি রিলোড দিই তাহলে ব্লগ দেখাবে। ব্লগ, এই ব্লগের এই জায়গাটায় বলবো ব্লগ 1, মানে ব্লগ 1 নামে একটা আইডি, এখানে কিন্তু হ্যাশ মানে কি আইডি। এই ব্লগ 1টাকে সিলেক্ট করে আমরা এখানে যে আর্টিকেলটা দিচ্ছিলাম না, এই জায়গাটায় বলবো আইডি ব্লগ। এতে সুবিধা হচ্ছে আমি যদি এরকম, ও উপরে উঠে যাচ্ছে কেন? আচ্ছা, স্টিকি করিনি এটা। মনে করেন আমি যদি ক্লিক করি, এ দেখেন আসবে এরকম। এটা একটা সুবিধা। আমাদের অনেক কিছু স্টিকি করতে হবে গাইস। যেমন আমি যদি ক্লিক করি এরকম হচ্ছে। আমি এটা দেখাচ্ছি, আরও কিছু জিনিস অ্যাড করি তাহলে বুঝতে পারবেন। এই যে কোল এক্সেল 10, কোল এক্সেল 10 এর ভিতরে আর্টিকেলটা যে দিলাম এটা শেষ হবে হচ্ছে এই পর্যন্ত, মানে এটা ব্লগের পার্টটা। ইভেন আমরা এই পর্যন্ত কাজগুলো করেছি। এটা কিন্তু সাইড বার, সাইড বার বলতে এই ব্লগেরই পার্ট হচ্ছে এটা। এটা কিন্তু এই সেকশনের জন্য, যেমনটা কিন্তু এরা করে। আমি কিন্তু এটা এক্সাম্পল দিয়েছিলাম। মনে করেন কন্টেন্টে গেলাম, এও চেঞ্জ হবে, এও চেঞ্জ হবে, আর এগুলো কিন্তু এর জন্য এইভাবে কিন্তু করা। ইভেন আমরা এটাও একই কাজ করছি। তার মানে কি আর্টিকেলটা মুভ হবে বারবার, বা বারবার চেঞ্জ হবে। তো আর্টিকেলটা কতদূর পর্যন্ত আছে? সরি, এতদূর পর্যন্ত না, অনেক দূর চলে গেছি। একটু ওয়েট করেন, দরজা লাগান, নাহলে আসেন, নাহলে বন্ধ করেন। খুব আওয়াজ হচ্ছে, খুবই বিরক্ত বোধ করতেছে আমি। এ পর্যন্ত 10 বারের মতো সাউন্ড আসছে। গাইস একটু ফোকাস দে এখানে। এই জিনিসটাকে কপি করলাম, কপি করার পর আমরা এখানে কন্টেন্ট দিয়েছি না, এই নিচের দিকে আর একটা পার্ট করি, এখানে দিয়ে দিলাম। সেম হবে, বাট মডিফিকেশনটা যদি দেখতে চাই আমরা একটা কাজ করতে পারি, ইমেজ চেঞ্জ করি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে আমাদের। সব জায়গায় ল্যান্ডস্কেপ ইমেজ নাই, আমাদের ল্যান্ডস্কেপ ইমেজ দরকার। যেমন এগুলো, এই ইমেজটাকে কপি করি, এখানটায় এইটাতে যাই, তারপর আমাদের গেট স্টার্টেড ইমেজেস ফোল্ডারে যাই, এইখানটায় 3 এই জেপিজি এই ফাইলটাকে নেই। আমরা এটা নিচের পার্ট না, এটা আমরা দিব হচ্ছে ব্লক 2।
এবং এই জায়গাটা ইমেজটা চেঞ্জ করে দিই। কেন করছি? যাতে আমরা বুঝতে পারি যে আসলে কি চেঞ্জ হচ্ছে। এবার এখানে রিলোড দিই, দেখেন এটা নিচের দিকে কিন্তু এই ইমেজগুলো চেঞ্জ হচ্ছে। তো এটা কিন্তু ব্লক 2, রাইট? এই পোর্শনটা হচ্ছে ব্লক 2। তো যেহেতু এটা ব্লক 2, আমরা উপরের যে মেনু আইটেমটা তৈরি করেছিলাম, এখানে আমরা বলি বলি হচ্ছে ব্লক 1, এখানে বলবো ব্লক 2, আর এখানে বলবো ব্লক 2, ওইখানে যে আইডিটা দিয়েছিলাম। তাহলে এবার যদি রিলোড দেই, আমরা এখানে ব্লক 1-এ ক্লিক করলে ব্লক 1টা আসতেছে, ব্লক 2-তে ক্লিক করলে ব্লক 2তে আসতেছে, এবং এটাও কিন্তু চেঞ্জ হবে। যেমন এই সেকশনের এই জায়গাটায় আমি যদি বলি ব্লক 1 সেকশন, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। এবং এইখানটা যাওয়ার পর এটা বলবো ব্লক 2 সেকশন। এবার যদি রিলোড দেই, দেখেন ব্লক 2 সেকশন আসছি, স্ক্রল করেন তখন আসবে এটা। কিন্তু আমি স্ক্রল করব না, দ্যাটস ওয়াই আমার মেনুটা তৈরি করা। ব্লক 2তে গেলে ব্লক 2 আসবে, কিন্তু আমাকে আবার ক্লিক করতে হবে, সেটা কই? এ কিন্তু নাই, গায়েব হয়ে গেছে। এটাকে আমাকে ফিক্সড করতে হবে, ফিক্সড কিন্তু করা হয়নি। ইভেন আমি যদি এখানে ক্লিক করি মেনুও গায়েব, তার মানে মেনুটাকেও ফিক্সড করতে হবে। এই কারণে একদম উপরের দিকে যাব, এই জায়গাটায় বলবো ফিক্স টপ, ফিক্স টপ। তাহলে উপরের যে মেনুটা আছে এটা ফিক্সড হয়ে যাবে, এবং ফিক্সড হয়ে গেলে দেখেন কি অবস্থা, বুঝতে পারছেন জিনিসটা? ফিক্সড হয়ে গেলে এই অবস্থা হয়। এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে, এখানে আমরা বলতে হবে বিজি হোয়াইট, মানে যাতে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হয়। এটা দিলে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেখাবে। কিন্তু স্ক্রল করার পর আমরা কিন্তু উপরের পার্টটা দেখতে পাচ্ছি না কোথাও। এটা হওয়ার কারণ হচ্ছে আমরা প্যাডিংটা কম দিয়েছি, আর একটু বাড়াতে হবে। অথবা আমাদের যে মেনুটা আছে এই মেনুটার নিচে স্পেস দিতে পারি। ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এই মেনুর নিচে একটা হিডার থেকে শুরু করতে পারেন, হিডারের নিচে আমরা একটা মার্জিন টপ দিতে পারি, সরি বটম, সাপোজ হচ্ছে 100 পিক্সেল, একটা স্পেস তৈরি করতে পারি। এই স্পেস তৈরি করলেও কিন্তু দেখতে খারাপ লাগবে না। 63 পিক্সেল দেই, তাহলে জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন উপরে এখন আটকে গেছে। এখন আমি যদি এই সেকশনে যাই কোনো সমস্যা নাই, আবার যদি এই সেকশনে যাই তাতে কোনো সমস্যা নাই। কিন্তু এ দেখেন আবার উপরে ওই একই প্রবলেম হচ্ছে, তাই না? এই কারণে যেটা করবেন, ওই হিডারে আপনারা মার্জিন প্যাডিং না দিয়ে এইখানটায় ক্লিক করেন। সরি, আমি ভুল সিলেক্ট করতে ভুল করতেছিলাম। এই জায়গাটায় যে সেকশন আছে না, এই সেকশনের নিচের দিকে একটা স্পেস তৈরি করতে পারি। অথবা আমরা এই জায়গাটায় সাইড বার দিয়েছিলাম, মনে আছে? সাইড বার, এখানে আমরা দিয়েছিলাম প্যাডিং। আমরা যদি চিন্তা করি উপরের দিকে প্যাডিংটা বাড়াবো, প্যাডিং টপ 60 পিক্সেল, তাহলে স্পেসটা পাবে আরও বাড়ান, মনে করেন 90 পিক্সেল দিলাম, তাহলে কিন্তু সমস্যা হওয়ার কথা না। ক্লিক করেন, ও তো এমনি উপরে চলে যাচ্ছে, ওটা আমি ঠিক করব। যেমন আমি যদি এখানে ক্লিক করি, এ দেখেন উপরে চলে আসছে। এইটার জন্য আমাদের কন্টেন্টেও, এখানটা আমাদের যে কন্টেন্ট পার্টটা আছে, কন্টেন্ট পার্ট বলতে কন্টেন্ট পার্টটা কোথায়? এটা হচ্ছে সাইড বার, এটা হচ্ছে এটা। এই জায়গাটায় ব্লক 1 কন্টেন্ট কই দিছি, এই যে আর্টিকেল, সরি আর্টিকেল নট কন্টেন্ট। আমরা টপ দিয়েছি না, এটা করতে হবে 90। যদি আমরা 90 করি তাহলে স্পেসিফিকলি এই জিনিসটা পাওয়া যাবে এরকম। তাহলে 90 যদি দেই, এখানেও কিন্তু স্পেসটা পাবে, এটা পাওয়ার দরকার, যাতে এই জায়গাটায় এটা স্পেসটা পায়। তো এইভাবে যদি কাজ করি তাতেও আমাদের কাজ হয়ে যাবে। এটা আমরা কপি করে আমরা বসায় দিব হচ্ছে এইখানটায়, তাহলে আর প্রবলেম হবে না। এবার আমি যদি রিলোড দেই, ও আটকে যাবে। এবার আমি যদি ব্লক 2তে যাই, এই যে দেখেন এটা ঠিক আছে। এবার আবার উপরের দিকে যাই, এবার আমি যদি ব্লক 1-এ ক্লিক করি তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু স্ক্রল করলে ও একটা সময় কিন্তু গায়েব হয়ে যায় এটা। এই কারণে এটাকে আমরা স্টিকি করব। স্টিকি বলতে এখানে সবসময় আটকে থাকবে, লাইক দোস, ও আটকে আছে। এই কারণে আমাদের এই পোর্শনটাকে আবার পজিশন, এটা তো আমাদের না, সরি, এটাকে আমরা এই সাইড বারটাকে বলতে হবে পজিশন স্টিকি। হাউ? এই জন্য আমরা সাইড বারটাকে সিলেক্ট করেছি। রিলোড দে একবার,
সাইড বারটা কিন্তু হাইট বাড়াতে হবে গাইস, এটা এতটুকু হাইট দেওয়া যাবে না, হাইট কমাতে হবে যাতে এরকম আসে। 0 করে দিলাম, কারণ এই তো একদম উপর থেকে শুরু করছে। সো এই অবস্থায় রাখার পর আমি স্ক্রল করলো যেন এই দেখেন আবার উপরে চলে যাচ্ছে, এটা যেন না হয় এই জন্য সাইড বারটাকে যেটা বলতে হবে এইখানটায় পজিশন স্টিকি, সরি স্টিকি, তাহলে দেখবেন উপরে চলে যাচ্ছে না। তাহলে পজিশন স্টিকি করার পর এখানে বলবো টপ 0, দেখেন ও আটকে গেছে, আটকে গেছে দেখেন তো এবার দুইটা ভিন্ন ভিন্নভাবে কাজ করতেছে না। তার মানে আমার স্টিকিটা বলার পরে টপে 0 দিতে হবে। এই অংশটুকু কপি করি, কপি করার পর এখানে আটকায় দেই, রিলোড। এবার যদি আমি রিলোড দেই তাহলে আমার পারফেক্ট আউটপুটটা আসতেছে। এবার আসেন ব্লক 2, তাহলে ব্লক 2তে আসলাম, তাহলে ব্লক 2 দেখাচ্ছে, ব্লক 1-এ গেলে ব্লক 1 দেখাচ্ছে। কথা বুঝতে পারছেন? একই পেজে আমরা এরকম একটা আউটপুট পাচ্ছি, তার মানে কি বাকিগুলো আমাকে ওইভাবে করতে হবে। এই জায়গাটায় কিন্তু কুইক স্টার্ট এ হচ্ছে এর জন্য, হাউ, কিন্তু আমাকে কিন্তু অবশ্যই আইডি হিসেবে কাজ করতে হবে, আইডি ছাড়া কিন্তু কাজ করা যায় না। যেমন মানে ক্লিকিং যে অ্যাক্টিভিটিটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আইডিকে কানেক্ট করতে হয়। সো এটা হচ্ছে ব্লক 1। ব্লক 1-এ কিন্তু অনেকগুলো ব্লক 1 আছে, রাইট, 3টা, এবং এইটারই হচ্ছে ব্লক 1-এর হচ্ছে অ্যাঙ্কর। আমি যদি এখানে বলি 1, এটা যদি বলি 2, এটা যদি বলি 3, সরি এটাকে আমি 3 বললাম, নিচে না দিলেও কি না দিলেও কি, তাহলে এই যে 3টা যে ব্লক আছে, ব্লক 1, ব্লক 2, ব্লক 3, এর পাশে আমরা আইডি দিব, বলবো 1, আইডি হচ্ছে 2, আর এখানে বলবো 3। ওরা এইভাবেই কাজগুলো করে। রিলোড যদি দেই, আমি যখন ক্লিক করব এটা আসবে, আমি যখন এও দেখেন স্টিকি করা উচিত, এখানে যদি ক্লিক করব তখন এটা আসবে, আর যদি এটাতে ক্লিক করি তাহলে নিচেরটা আসবে। এটা আসে না কেন? কাজ হয়নি মনে হয়। 3, 3 বানান ভুল করছি। রিলোড যদি দেই, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা আসবে। কথা বোঝা গেছে? কিন্তু একেও স্টিকি করতে হবে, একেও রাইট। উইজেট মেনু ওয়ার্ডটা কিন্তু আমরা এখানেও পাচ্ছি, তাহলে এইটাকে স্টিকি করার জন্য এখানে এমন একটা নাম দিতে হবে যেটার কারণে স্টিকিটা পারফেক্ট হবে। এটাকে আমরা বলতে পারি স্টিকি। স্টিকি নামে কিন্তু অলরেডি ক্লাস আছে বুটস্ট্র্যাপে। স্টিকি টপ যদি দেন অটোমেটিক্যালি স্টিকি হয়ে যাওয়ার কথা। রিলোড স্ক্রল করেন, এখানে আটকে গেছে, মানে এও কিন্তু স্টিকি। কথা বোঝা গেছে? যখন স্ক্রল করতেছি না, এ যখন ওখানে যাবে ও আবার আটকে যাবে। আচ্ছা, ওকে স্টিকি করা হয়নি। নিচের দিকে যাই, এইখানটায় এর পাশে আমরা এটাকে স্টিকি করব। খুবই ইন্টারেস্টিং জিনিস কিন্তু। রিলোড দেখেন, এই সেকশনের জন্য ও কিন্তু এই সেকশনের ভিতরে স্টিকি হয়ে গেল। যখন আমরা এটাকে স্ক্রল করি এখানে আবার ও আটকে যাবে, আবার এটাকে ও স্টিকি হয়ে গেল। কথা বোঝা গেছে? এই ধরনের অ্যাক্টিভিটিও কিন্তু করা যায়। তবে স্টিকি করার পর এর বাম দিকে কিন্তু একটা বর্ডার দিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। তো এইখানটায় স্টিকিটা এখানে না করে গাইস, আমরা এরকম সাইড বার উপরে দিয়েছিলাম না, এখানেও আমরা দিব হচ্ছে রাইট সাইড বার। তো এইখানটায় ডিপ দিব হচ্ছে রাইট সাইড বার বা সাইড বার, RIGST, রাইট। করার পর আমরা এটা অ্যাড করি। স্টিকি টপ দিব না, রাইট সাইড বার এই ওয়ার্ডটা ইউজ করব উপরের দিকেও, কারণ রাইট সাইড বার দিয়েই আমরা স্টিকি করব। এইখানটায় এটা অ্যাড করি, আর এই জায়গাটায় নিচে এটা দেই। এই রাইট সাইড বার বা সাইড বার রাইট এইটাকে কপি করে আমরা নিচের কোথাও এটাকে অ্যাড করি। মূলত আমরা এর মধ্যে ওই সাইড বারের কাজটা করব বা স্টিকি করার চেষ্টা করব। ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এই জায়গাটা যাব। এ কিন্তু চেঞ্জ হয়নি, চেঞ্জ করিও নাই, এখান থেকে এটা তুলে ফেলতে হবে। ডাবল স্টিকি সাইড বার করলে সমস্যা। এইটাতে যাব, যাওয়ার পর এটাকে বলবো পজিশন স্টিকি, তারপরে হচ্ছে টপ 0। স্ক্রল করলে দেখেন ওই স্টিকি হয়ে গেছে, আগের মতো আউটপুট আসবে, কিন্তু আমরা বাম দিকে একটা বর্ডার দিব। তো এখানে আমরা দিব হচ্ছে বর্ডার
লেফট 1 পিক্সেল সলিড রেড। রেড নিশ্চয়ই দিব না, ক্লিক করে আমরা এই কালারটা নেই, আবার এখানে ক্লিক করে এখানটায় যান, এই জায়গাটায় কালারটা দিয়ে দেব, কিন্তু আমরা বর্ডারটা দিব হচ্ছে ডটেড। আমরা যেরকম এখানে প্যাডিং করেছিলাম না, এক্স্যাক্টলি এখানে আমরা প্যাডিং করব। প্যাডিং 50 পিক্সেল, উপরে নিচে 30 পিক্সেল এরকম। তবে উপরে 30 পিক্সেল করলে বেটার হয় না, আমরা উপরে আটকায় দিই, ডানে বামে আমরা 30 পিক্সেল করি এরকম, দেখতে যাতে সুন্দর লাগে। কথা বোঝা গেছে? তাহলে আমরা যদি ক্লিক করি এরকম আসবে, কিন্তু এটা উপরে গেলে আবার আটকে যায়। ওইটা আবার আহ, ওই আমরা প্যাডিং করেছিলাম না আর্টিকেল থেকে, সেটার কারণে এটা হচ্ছে। সো ওইটা আবার চেঞ্জ করতে হবে, অর্থাৎ আমরা যে আর্টিকেলে প্যাডিং দিয়েছিলাম প্যাডিং টপ, এটা না করে এটা বাদ দিতে হবে। নর্মালি 30 পিক্সেল দিতে পারি, 30 পিক্সেল, তাহলে 90 পিক্সেল যে দিব উপরে দেখেন আটকে গেছে। এইটা করতে হবে ব্লগ, এই যে এক্সেল থেকে করতে হবে অথবা এখান থেকে, তাহলে হয়তো সুবিধা হবে। আচ্ছা ওইটা আমি করতেছি একটু পর। এইখানটা এটাকে আটকে গেছে না, এটাকেও ঠিক করতে হবে। সাইড বার রাইট, এটার উপরে দিকে দেখেন স্পেস নাই, তার মানে প্যাডিংটা দেওয়া হয়নি এই জন্য। এখানে আমরা বলবো 30 পিক্সেল, তাহলে কিন্তু দেখা যাবে, কিন্তু আরও ভালোভাবে দেখতে গেলে এখানে 90 পিক্সেল দিতে হবে যাতে স্পেসটা পায়। যেহেতু উপরের দিকে আবার বর্ডারটা চলে যাচ্ছে, এই জন্য এখানে 30 পিক্সেল দেওয়ার পর আমরা মার্জিন করব উপরের দিকে যাতে বর্ডারটা না আসে। আমরা এখানে বলবো 50 পিক্সেল, তার নিচের দিকে আসবে। 30 পিক্সেল যদি কমায় দেন, 30 পিক্সেল যদি না দিতে চান 0 করে দেন এরকম। আর এইখানটায় টপ থেকে আরও একটু নিচে নামান যদি চান, ডিপেন্ড করে। আমরা এখানে 60 পিক্সেল রাখলাম যাতে দেখতে সুন্দর লাগে। এই পর্যায়ে আসলাম আমরা, এটা করা মানে কিন্তু নিচেরটাতেও করা। সো স্ক্রল যদি করি দেন উপরে আবার আটকে যাচ্ছে না, এই কারণে এটা 90 পিক্সেল করতে হবে। আসে? আচ্ছা, এইখানটা স্টিকি করার কারণে মার্জিন কাজ করতেছে না, দেখছেন কত কাজ। আচ্ছা 60 পিক্সেলই রাখলাম, হ্যাঁ এরকম থাকবে। এটাকে আবার যখন যাবে এ আবার এখানে আটকে যাবে। আচ্ছা এটা হলো, এখানটা ক্লিক করে আমরা এটাকে কপি করি, কপি করার পর আমরা এখানে অ্যাড করে দিই। আমরা কিন্তু আর কিছু দেখছি না, আমরা জাস্ট এগুলোকে ঠিক করছি। এটা ঠিক করলে আমরা পরের পার্টে যেতে পাবো। এখানটা আসলাম, এখানে যদি যাই এই যে দেখেন এটা আসতেছে, কিন্তু এটার উপরের দিকে যে গ্যাপটা সেটা কিন্তু থেকেই যায়। এই দেন উপরে কিন্তু গ্যাপটা নাই, মানে আমার এটা পাচ্ছি না। সো এটা না পাওয়ার কারণ হচ্ছে ওই স্টিকি করা। স্টিকি বলতে এই যে এই মেনুটাকে যে ফিক্স করা হচ্ছে, এই কারণে এই প্রবলেমটা হচ্ছে। মেনু যদি আমরা ফিক্স না করতাম তাহলে এই প্রবলেমটা হতো না। এখানে আমরা ব্লক 1 দিয়েছিলাম, এর ভিতরে আমরা রো করেছি, রাইট? একটু দাঁড়ান, বোঝার চেষ্টা করি কোথায় করলে সব জায়গায় ইমপ্লিমেন্ট করা যাবে। আমরা এখানে ভিতরে কাজটা করেছিলাম, ব্লক 1 দিয়েছিলাম। ব্লক 1-এ বাই ডিফল্ট হচ্ছে প্যাডিং টপ, তার মানে এখানেও কিন্তু প্যাডিং টপ আর্টিকেলগুলোতে। এই জায়গা থেকে নিচের দিকে একটা স্পেস আগে থেকে করা উচিত, কোল এক্সেল 10 থেকে, তাহলে হয়তো যে কোনো ডিভাইসে কাজ করবে বা যে কোনো মানে এই যে স্টিকিতেও কাজ করবে, প্রবলেম হবে না। এ কিন্তু উপর থেকে নিচ্ছে, এই কারণে ইমেজটা উপরে চলে গেছে। কোল এক্সেল 10 যেখানে আছে সেই জায়গাটায় প্যাডিং টপ দিব, এইখানটায় আমরা এখানে বলবো PT5, একটা প্যাডিং দিয়ে রাখি, তাহলে হয়তো নিচে আসবে। আসছে? স্ক্রল করলে আমি যদি এখানে ব্লক 2-তে যাই তাতেও হয় না, না এটা তো সেকশন ওয়াইজ করতে হবে। আর্টিকেল হচ্ছে সেকশন ওয়াইজ কাজ করছে, হ্যাঁ আর্টিকেল সেকশন ওয়াইজ কাজ করছে। এখানটায় আমি যদি, কই গেল, এর পাশে একটা ক্লাস দিব, এর পাশে একটা ক্লাস দিব, ক্লাসের নাম হচ্ছে কি ব্যাপার, হ্যাঁ এখানে আমরা দিব হচ্ছে পিটি, মানে প্যাডিং টপ 5, তাহলে উপর থেকে একটা প্যাডিং আসবে, একটা স্পেস পাবে। হয়নি ভালোভাবে, এখানে যদি যাই তাতেও হয়নি। প্যাডিং টপ দিয়েছি, এখানে এম টপ দিব, মানে প্যাডিং মার্জিন টপ,
যাতে ডাবল ডাবল স্পেস পায়। এবার হয়তো হবে। এই যে দেখেন এটা আসলো, ক্লিক করলে উপরে চলে যাচ্ছে। এটা আসলে স্টিকি হওয়ার কারণেই হচ্ছে। আমরা ব্লগে যে নিচে একটা মার্জিন দিয়েছিলাম না, এটা আমাদের উপরেও দেওয়া উচিত ছিল। এখানটা দেখেন ক্লিক করলে এটা আসতেছে, বাট জিনিসটা কিন্তু কমপ্লিট হয়েছে আমাদের, এমন না যে কমপ্লিট হয়নি। এখানটায় ক্লিক করেন, এখানটায় ক্লিক করেন, এও দেখেন উপরে চলে যাচ্ছে। এ দেখেন আবার ওই একই প্রবলেম করতেছে। আচ্ছা, আহ, আমরা এখানে ব্লক সেকশনটাতে যাই। ব্লক মার্জিন বটম দিয়েছিলাম না, আমরা এখানে মার্জিন টপ দিব। দুইভাবে করব, রিলোড। তাহলে আমি ব্লক টুতে গেলেও একটা স্পেস পাচ্ছি, ব্লক ওয়ানে গেলে স্পেস পাচ্ছি, যেটা আমাদের দরকার ছিল। স্ক্রল করলে ও আবার আটকে যাচ্ছে, রাইট? তাহলে ক্লিক স্টার্টে যাই, এখানে যাই, এখানে যাই, এখানটায় গেলে উপরে আবার আটকে যায়। মানে প্রত্যেকটা সেকশনের এই একটা প্রবলেম, স্টিকি হলে এই একটা প্রবলেম করে। আমরা যদি এখানে যাই দেখবেন এও কিন্তু ওই একই সমস্যা। মনে করেন আমি কন্টেন্টে গেলাম, এটা এইভাবে আসলো, টাইপোগ্রাফিতে গেলাম, এটা এইভাবে আসলো। এটা কিন্তু আলাদা আলাদা পেজ গাইস, মানে আমাদেরটার সাথে কিন্তু এটা কিন্তু সম্পর্ক নাই। আমাদের কিন্তু সিস্টেম আলাদা, এটা কিন্তু সিস্টেম আলাদা। দ্যাটস ওয়াই আমাদের সাথে কিন্তু মিলবে না ওর। মানে আমরা যে কাজ করছি, এ কিন্তু পেজ ওয়াইজ কাজ করে, এই জন্য ওদের সমস্যা হয় না। আচ্ছা, এই সমস্যার সমাধান যদি করতে চাই, এই উপরে স্টিকিটা বাদ দিতে হবে, তাহলে হয়তো সমস্যা সলভ হয়ে যাবে কিছুটা। মানে এটাকে আমরা ফিক্স না করে আমরা এটাকে কাট করি। আমরা যদি রিলোড দিই তাহলে প্রবলেমটা হবে না। প্রবলেমটা তখন হয় যখন আমরা স্ক্রোল করি, তখন হয়। এখানে যদি যাই, এই যে দেখেন এ উপরে চলে গেল না, এই জায়গাটায় প্রবলেম। আবার যদি ক্লিক করি ব্লক টু, এখানে প্রবলেম। এখানে যদি ক্লিক করেন, এই যে দেখেন উপরে চলে যাচ্ছে। এগুলো প্রবলেম আসবে। রিলোড যদি দেই, এখানটা উপরে চলে যাচ্ছে, এইগুলো প্রবলেম আসবে। এখানে আমরা প্যাডিং করেছিলাম না, এই জায়গাটায় আমরা মার্জিন না করে প্যাডিং দেই, তাহলে হয়তো আরও সুবিধা পাবো। প্যাডিং তাহলে ভিতরের দিকে থাকবে, মার্জিন কিন্তু বাইরে কাজ করে। স্টিকি টপ রাখবো আমরা, কারণ আমাদের উপরে মেনুটাও দরকার। রিলেট দেন। এবার আমি যদি ব্লক টুতে যাই, একটা স্পেস পাচ্ছি, ব্লক ওয়ানে গেলেও পাচ্ছি পাচ্ছি, সবই ঠিক আছে। প্রবলেম হচ্ছে এই জায়গাটায়। স্ক্রল করেন, এই যে দেখেন আটকে গেল। দ্বিতীয়ত হচ্ছে কুইক স্টার্টে যদি ক্লিক করি, এ কিন্তু উপরে চলে যাচ্ছে, এখানে ক্লিক করলে উপরে চলে যাচ্ছে। এই জায়গাটাই হচ্ছে মেইন প্রবলেম। সো এই প্রবলেমটা সলভ করতে গেলে প্যাডিং টপ যদি আমি বলি 90 পিক্সেল প্রতিটা ব্লক ওয়ানে, তাহলে ভালো একটা স্পেস পাবে। যেমন আমি এখানে ক্লিক করি, এই দেখেন এবার স্পেস পাচ্ছে, ক্লিক করেন এবার স্পেস পাচ্ছে, কিন্তু এখানে আবার ফাঁকা হয়ে যাচ্ছে। এটা একটা প্রবলেম। এই কারণে আমি এগুলো করতে চাচ্ছি না, মানে এইভাবে করতে চাচ্ছি না। আর এটা কিন্তু ওয়েবসাইটের জন্য না, এটা হচ্ছে ডকুমেন্টেশন। মানে একটা ওয়েবসাইটে আপনার ডকুমেন্টেশন থাকে না, বা আপনি কিছু রিসোর্স রাখবেন, তখন এগুলো এইভাবে আপনি ইউজ করতে পারেন। এটা আপনার জন্য ভালো। আপনি ফিউচার যদি কোনো কোডিং নিয়ে কাজ করেন বা ব্লগ সাইট বানান, তাহলে আপনি এটার মাধ্যমে কাজ করতে পারেন। এবং আমাদের ওয়েবসাইটে কিন্তু চমৎকার একটা কাজ হয়েছে, রাইট? সো এখানে একটু প্যাডিং মার্জিনে ঝামেলা হবে স্টিকে হওয়ার কারণে। আমরা এখানে 40 না দিয়ে 50 দিই আপাতত। এই পর্যন্ত রাখি, যাতে গ্যাপটা এরকম আসে। স্ক্রল করলে এরকম হবে স্বাভাবিক। আর এইখানটা ইন্সপেক্ট এলিমেন্ট করে এটার ফাইনাল একটা কাজ করে ফেলি। এর উপরের দিকে আমরা মার্জিন দিয়েছিলাম না, এটা আমরা প্যাডিং করব। একই রকম লাগবে, কিন্তু স্ক্রল করলে এই যে দেখেন আটকে যাচ্ছে এই কারণে। তো এটা আমরা কোথায় দিয়েছিলাম? প্যাডিং টপ এখানে। তাহলে আমরা এটা আমরা বলবো হচ্ছে 90 পিক্সেল দিয়ে রাখলাম। তাহলে ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে এটা নিচে আসলো প্যাডিংয়ের কারণে। আমি যদি ক্লিক করি এটা আসতেছে। যদি আপনার কাছে মনে হয় এই লাইনটা এখানে না দিতে চাই, এটার একটা সলিউশন আছে। সলিউশনটা হচ্ছে আমরা সাইড বারে দিয়েছিলাম বর্ডারটা, এটা আমরা উইজেটে দেব। সাইড বার নেস্টেড করে উইজেটটাকে কল করি, কারণ উইজেট কিন্তু আরও একটা জায়গায় আছে, তাই না? বাম দিকেও কিন্তু আছে। এর জন্য সাইড বার রাইটকে নক করে উইজেটে ডান দিকে যে উইজেটটা, সেইখানটায় আমরা প্যাডিংটা দিব, এটা।
এবং বর্ডারটাও দেব। তাহলে রিলোড যদি দেই তাহলে ও এতটুকুর মধ্যে থাকবে। এক্সক্লুড করলে কিন্তু এটা আটকে যাচ্ছে এবং দেখতে তখন সুন্দর লাগবে, বাট নর্মালি কিন্তু দেখতে ভালো লাগছে না। স্টিকে কিন্তু প্রবলেম এইখানটাই করে। এক্সক্লুড করলে ঠিক আছে, বাট নিচে আসলে প্রবলেম। সো এটা হওয়ার অবশ্য কারণও আছে, কারণ হচ্ছে এইটার যে প্যাডিং দিয়েছিলাম সেটার কারণে। মানে আপনি একদিকে সলিউশন দিলে একদিকে প্রবলেম হবে। সো ব্লগে আমরা কিছু করি নাই, আমরা এখানেও কিছু করি নাই। কাজটা কোথায় জানি করছিলাম, কোথায় জানি এটা দিয়েছিলাম, কোথায় জানি একটা স্পেস দিয়েছিলাম। আচ্ছা, এই যে ভিতরে এইটা দেওয়ার কারণে কিন্তু ও নিচে চলে আসছে গাইস। কথা বুঝতে পারছেন? এখন ব্লক 1 থেকে যদি তুলে ফেলি হয়তো একটা সলিউশন পাওয়া যেতে পারে। আমি একটু রিসার্চ করে করে দেখছি। যে কাজটা করেছিলাম এটা এখান থেকে তুলে ফেলি, এটা মনে হয় নিচেও দিয়েছিলাম। এটা আসলে পারফেক্ট সলিউশন না আমার মতে। এবার যদি রিলোড দেই আমরা এরকম পাবো। ও দেখেন ও ঠিকই ঠিকই কিন্তু এখন উপরে চলে আসে। স্ক্রল করেন, এই যে দেখেন আটকে গেছে। সো এই জায়গাটায় এ একটু বেশি দেওয়া, আমি যদি 80 দেই, রিলোড দেই, একটু উপরে চলে গেল। এইরকম থাক। স্ক্রল করলে নিচে থাকবে, স্ক্রল করলে আবার উপরে আটকে যাবে। ক্লিয়ার? এটা এই পর্যন্ত এটা ডান। নিচে মনে হয় গ্যাপ বেশি হয়ে গেছে, ওই ক্ষেত্রে আপনার ওই গ্যাপগুলো ওইভাবে কমাইতে হবে। বাট আসলে এটা ডকুমেন্টেশনের জন্য করা। সো ব্লক সাইড যে দেখবেন এরকম কিছু না। ডিফারেন্টটা হচ্ছে আটকে যায়, নিচে থাকলে থাকলো, স্ক্রল করলে আটকে যাচ্ছে। আটকে যাচ্ছে এই মেনুর কারণে। মেনুটার কারণে কিন্তু একটা স্পেস নিচ্ছে, এই কারণে প্রবলেমটা মানে বেশি ফেস করছি। তবে এরকম থাকা বেটার, খারাপ না, ভালোই লাগতেছে। আমরা যদি ব্লক টুতে যাই, আমরা ব্লক টুতে কিন্তু এটা কিন্তু পারফেক্ট একটা আউটপুট পাচ্ছি। এখানে ক্লিক করলে একটু 19-20 হবে, এখানে ক্লিক করলে একটু 19-20 হবে, সেটা অন্য জিনিস।